আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিরাজ হোসেন, ট্রেনিং ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজিস্ট অ্যান্ড গ্রাফোলজিস্ট, হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস এক্সপার্ট, সার্টিফাইড এনএলপি ট্রেনার অ্যান্ড লাইফ কোচ, ফাউন্ডার অ্যান্ড ডাইরেক্টর বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্রাফোলজি। আজকে আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট সম্পর্কে জানবো। স্ট্রেস ম্যানেজমেন্ট আসলে আমাদের সাইকোলজি কিভাবে এটাকে এক্সপ্লেন করে, রিলিজিয়ন কিভাবে, আমাদের ইসলামিক সাইকোলজি কিভাবে বলে, আমরা গ্রাফোলজিতে হচ্ছে যে এটাকে কিভাবে দেখি, এই সবকিছু নিয়ে হচ্ছে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। আর আজকে এই অ্যাঙ্গার ম্যানেজমেন্ট মতন হচ্ছে লং টাইম হবে না, ইনশাল্লাহ আরো কুইক এই 1.5 ঘন্টার মধ্যেই শেষ করার চেষ্টা করব। এবার আপনাদের থেকে আমি জানতে চাচ্ছি, স্ট্রেস বলতে আপনারা কি বুঝেন? আপনাদের অপিনিয়ন গুলো একটু শেয়ার করেন। মানসিক চাপ। আপনারা আনমিউট করে আপনারা একটু নিজেরা নিজেদের মতন করে বলুন। আপনি নিজে স্ট্রেস বলতে কি বুঝেন? ভাই জি বলেন। আমি বলবো মানসিক আসলে চাপ বলতে আমি আসলে পার্সোনালি বলি যে মনোবিজ্ঞানের ভাষায় না, যে আসলে ডেইলি দৈনন্দিন জীবনে আসলে যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি কাজকর্ম করার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি বা হয়ে থাকি। মানে সেগুলোকে আসলে যখন আমরা নিজের ভিতরে আসলে অ্যাডজাস্টমেন্টটা করতে পারি না, তখন জিনিসটাকে আসলে পেইনফুল এবং মানসিক চাপ মনে হয় যখন নিতে না পারি জিনিসটাকে। হয়তো এমন হয় যে ওইটা পজিটিভ ছিল আমার জন্য, কিন্তু আমি নেগেটিভ ভাবে মানসিক চাপে ভুগতেছি, কিন্তু এটা আদৌ আমার জন্য ভালো। আবার কিছু কিছু জিনিস আছে যে আসলে আমার জন্য ভালো না, আমি বুঝতেছি, কিন্তু এটা আমার ক্ষেত্রে হয়ে গেল, তো ওইটার বিষয়ে মানসিক চাপের সৃষ্টি। কিন্তু আসলে কিছু কিছু জিনিস রিয়েলাইজ করতে হয় যে জিনিসটা অতীত হয়ে গেছে, এখন ওইটা নিয়ে আসলে ভাবার তার কোনো দরকার নাই বর্তমানটাকে হ্যাম্পার করার জন্য। তো ওই সময় ওইটাকে স্কিপ করাই ভালো, সেক্ষেত্রে মানসিক চাপটা একটু কম হয়। এতটুকুই, ধন্যবাদ। আপনি বলতেছেন স্কিপ করলে মানসিক চাপটা কম হয়। আসলে আজকে আমরা এটা দেখে পরীক্ষায় জানবো, আসলে স্ক্রিপ্ট করলে কি সবসময় মানসিক চাপটা কম হয়? সব ক্ষেত্রে না, স্পেসিফিক। যেমন হয়তো একটা জিনিস অতীত হয়ে গেছে, যেমন আমার একটা রেজাল্ট খারাপ হয়েছে, আমি একটা ওয়ার্কশপ একটা এক্সাম নিলো বা কোনো একটা কিছুতে রেজাল্ট খারাপ, ওটা নিয়ে আমি খুব ডিপ্রেশনে আছি, না ডিপ্রেশন না, মানে খুব চিন্তায় আছি এবং খুব খাওয়া দাওয়া মানে হজবরল, সবার সাথে একেবারে মিসবিহেভ করতেছি, খুব চাপের ভিতরে আছি, কিন্তু ওইটা তো করা যাবে না, ব্যাকআপ করা যাবে না। এখন ওইটাকে স্কিপ করে আমি এখন কিভাবে পরবর্তীতে ওভারকাম করা যায়, ভালো করা যায়, ওইটা নিয়ে ভাবা যায় এরকম। ওকে। স্ট্রেসটাকে আমরা আলহামদুলিল্লাহ আপনারা অনেক সুন্দরই বলেছেন। স্ট্রেসটাকে আমরা এইভাবে বলতে পারি একটা মানসিক চাপ বা কনফ্লিক্ট সিচুয়েশন, যেটা আমাকে ইন্ডিকেট দেয় সামথিং রং, কোনো কিছু হচ্ছে আমার কাছে এক্সট্রা, অতিরিক্ত পরিমাণ রেসপন্সিবিলিটি বা প্রেশার আমাদের কাছে চলে আসতেছে, যেটা আমাদের স্বাভাবিক লাইফটাকে হচ্ছে যাই ঠিক রাখতেছে না। মানে আমাকে বর্তমান অবস্থা থেকে পরিবর্তন করতেছে। এখন এই পরিবর্তনটা পজিটিভ এবং নেগেটিভ দুইটাই হতে পারে। আর আমরা হচ্ছে যে স্ট্রেসটাকে হচ্ছে একেকজন, যেমন সেম সিচুয়েশন একজনের জন্য স্ট্রেস পজিটিভ হতে পারে, আবার আরেকজনের জন্য স্ট্রেস নেগেটিভ হতে পারে। আমরা উদাহরণস্বরূপ হচ্ছে বলতে পারি, পরীক্ষার আগের দিনে কারোর জন্য হচ্ছে যে কারো সময় হচ্ছে তারা পরীক্ষা পড়াশোনা করতে হবে, এটা তাদের কাছে স্বাভাবিক। দুইজনেরই একই সাবজেক্ট পরীক্ষা, ধরলাম দুইজনের সিজিপিএ ভালো, একই পড়াশোনার প্রিপারেশন ভালো, কিন্তু একজন এটাকে স্ট্রেস নিয়ে হচ্ছে আরেকটু পড়াশোনার স্পিড বাড়ল, আর আরেকজন এটাকে এত স্ট্রেস নিল তার খাওয়া দাওয়া সবকিছু বন্ধ হয়ে গেল। তখন হচ্ছে যে এটা আমাদের লাইফে হচ্ছে প্রবলেম ক্রিয়েট করে। এখন এটা কে কিভাবে ফিল করছে ওই বিষয়টাও আমাকে দেখতে হবে। আর এবার স্ট্রেসটা হচ্ছে যে আমাদের কেন হচ্ছে স্ট্রেসটাকে বাড়ে? আমাদের একটা হচ্ছে ডিমান্ড থাকে বা আমাদের চাহিদা থাকে। আবার আরেকটা হচ্ছে সাপ্লাই থাকে। এখন এই ২ টার মধ্যে হচ্ছে যখন আমাদের পার্থক্য সৃষ্টি হবে, তখন একটা স্ট্রেস বাড়বে। যেমন হলো আমার কাছে হচ্ছে কাজ করার ক্ষমতা হচ্ছে আমি ২০ কেজি একটা চালের বস্তা মাথায় নিয়ে যেতে পারবো। কিন্তু আমাকে হচ্ছে যে ৫০ কেজি বা ৪০ কেজি একটা চাউলের বস্তা মাথার উপর দিয়ে দিল, যেটা আমার ক্ষমতার থেকে হচ্ছে যে বেশি হয়ে গেল। তখন একটা প্রবলেম ক্রিয়েট করবে। আর আরেকটা হলে আমি ধরলাম একই সময়ে
আমার হচ্ছে আমি একসাথে দুইটা কাজ করতে পারি বা দুই দিকে হ্যান্ডেল করতে পারি, সামনে কিছু লোককে ইনস্ট্রাকশন দিতে পারি, আবার এই পাশে কিছু লোককে দিতে পারি। এই সময়ের মধ্যে হচ্ছে যাই এখন হলো কি আমার একসাথে যা ৫-৬টা হচ্ছে যাই এই দিক থেকে প্রেশার আসতেছে, সব দিকে একসাথে মনোযোগ রাখা লাগতেছে, যেটা আমার হচ্ছে ক্ষমতার উপরে হয়ে গেল। এটা আমার মধ্যে যে স্ট্রেস তৈরি করছে। অতএব মাঝে মধ্যে হচ্ছে যে আমার যে ডিমান্ড বেশি থাকে রিসোর্সের তুলনায়, আবার অনেক সময় রিসোর্স বেশি থাকে কিন্তু আমার ডিমান্ডটা খুব কম থাকে। এগুলো আমাদেরকে যে স্ট্রেসটা তৈরি করে। আর স্ট্রেসটাকে আমরা একটু ২ ভাগে ধরতে পারি। একটা হলো শর্ট টার্ম, আরেকটা হলো হচ্ছে যে লং টার্ম। শর্ট টার্ম স্ট্রেস হচ্ছে যেমন আমাদের এখন করোনা কানে একটা প্রবলেম সবার যাচ্ছে, ইকোনমিক্স প্রবলেম। এটা মেক্সিমাম স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে। আবার হলো যেমন আমাদের কোনো এক্সামের পরীক্ষা সামনে আমাদের ভার্সিটি বলেন বিভিন্ন জায়গায় পরীক্ষা শুরু হবে, অনেকের মধ্যে এটা এক ধরনের স্ট্রেস কাজ করছে, যেটা শর্ট টাইমের কারণে। এটা একদম লাস্ট মানে অনেক লম্বা সময় ধরে থাকবে এমনটা না। আর লং টার্ম স্ট্রেসটা হলো এরকম লম্বা সময় ধরে থাকবে। যেমন কারো ডিভোর্স হয়ে গেল। ডিভোর্স হয়ে যাওয়ার কারণে তার তো ডিভোর্স হয়ে গেলে এখানে তার আবার মিলন হওয়া বা কোনো কিছু হওয়ার তো সম্ভাবনা নাই। কারো ক্যান্সার হলো, ক্যান্সার হলেই যে তাই সে ভালো হবে এটা কিন্তু সম্ভাবনা নাই। এটা তার লাইফে একটা লং টার্ম প্রবলেম। এই যে লং টার্ম যেগুলো আছে সেগুলো আমাদের লং টার্ম স্ট্রেস তৈরি করে। এবার আমাদের আরেকটা বিষয় আমরা এবার এটা আপনারা বলেন, স্ট্রেস আমাদেরকে কোন জায়গায় কিভাবে ইফেক্ট করে বা প্রভাব বিস্তার এই সমস্যার সৃষ্টি করে কোথায় বা কোন ক্ষেত্রে? আমি যদি একটু বলি তাহলে বলা যায় যে যখন মানসিক চাপটা থাকে আসলে তখন ওই সময় আসলে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আসলে জিনিসটা এটাই করতে হয় যে আসলে ডিসিশনটা আসলে ওই সময় ভুল হতে পারে বা রাইটও হতে পারে, কিন্তু ওই সময় কোনো ডিসিশন না নেওয়াই ভালো যখন চাপের ভিতর থাকা হয়। ওকে, আপনি হচ্ছে টেকনিকের দিকে চলে গেলেন। এখন আমি জানতে চেয়েছি হচ্ছে এই আমরা যদি স্ট্রেস এর মধ্যে থাকি, এই স্ট্রেসটা আমাদের কি প্রবলেম ক্রিয়েট করতে পারে? আচ্ছা, আমি একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে স্ট্রেস আমার ক্ষেত্রে যখন হয় তখন খুব বেশি স্ট্রেসের মধ্যে থাকলে পরে দেখা যায় যে হার্টবিট বেড়ে যায় অনেক সময়। অনেক সময় শ্বাস আমার ক্ষেত্রে যেটা হয় যে শ্বাস নিতে সমস্যা হয়। তারপরে হচ্ছে ঘাড় ব্যথা শুরু হয়ে যায়। প্রচন্ড রকম ঘাড়ে ব্যথা শুরু হয়, পিঠে ব্যথা শুরু হয়। হ্যাঁ? আর চেস্ট পেইন হয়। ওকে, তাহলে আপনার কিন্তু অনেক ফিজিক্যাল সিম্পটম এর কথা বলতেছেন। আপনার এই স্ট্রেসের কারণে অনেক ফিজিক্যাল সিম্পটম গুলো শো করে। ওকে, আর অন্য কারণ? কোনো কাজ করতে ইচ্ছে অ্যাটেনশন একদমই মানে লো হয়ে যায়, কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারি না। এটা একটা অনেক বড় প্রবলেম। এবং ফিজিক্যাল সিমটমস আপু এর আগে যে আপু কথা বললো, এই সিমটমস গুলো দেখা দেয়। আমরা যারা অ্যাঙ্গার ম্যানেজমেন্টের কাজগুলো করছি, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট এগুলো খুব কাছাকাছি। যার কারণে আমি অনেক কিছু এখানে রিপিটিশন করি নাই। আর আমি আসলে সময়ও কম পেয়েছি। কারণ আমি যদি স্লাইডে একদম সব আবার ডিটেইলস নিয়ে আসতে যাই 100 এর উপরে হচ্ছে স্লাইড হয়ে যায়। যার জন্য আজকে একটু কমায় নিয়ে এসেছি। আমরা এখানে যে অ্যাঙ্গার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম সেটা হলো আমাদেরকে যে সিম্পটম গুলো আছে সেগুলো সম্পর্কে জানা। এখন স্ট্রেস এর ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে একই বিষয়গুলো আমাকে জানতে হবে। এবার আসে এটা আমাদের কিভাবে এই সমস্যাগুলো সৃষ্টি করে, আমাদের ফিজিক্যাল বা মেন্টালি প্রবলেম ক্রিয়েট করে, আমাদের ডেইলি লাইফ অ্যাক্টিভিটিতে প্রবলেম ক্রিয়েট করে, রিলেশনশিপ গুলোতে প্রবলেম ক্রিয়েট করে। আপনারা বলেন যে এখন খুব মানসিক চাপের মধ্যে থাকা হাজবেন্ড ওয়াইফ বা এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এদের মধ্যে বা সেই ভাই বোনদের মধ্যে সম্পর্কগুলো কি সুন্দর থাকে নাকি ওই সময় যে কোনো ঝগড়া জাতীয় সৃষ্টি হয়ে যায়? কি হয়? জি ভাইয়া, ঝগড়া সৃষ্টি হয়। হ্যাঁ, তাহলে স্ট্রেসের মধ্যে থাকলে হচ্ছে যে আমাদের এই রিলেশনশিপ গুলোর মধ্যে প্রবলেম ক্রিয়েট করে। আর আরেকটা হলো যে আমরা অতিরিক্ত মাত্রা যখন স্ট্রেসের মধ্যে থাকবো আমাদের আত্মবিশ্বাস গুলো কমে যাবে। এই আত্মবিশ্বাস গুলো হচ্ছে আমি নিজে যে কোনো কিছু পারি, হচ্ছে যে আমার আত্মমর্যাদা বোধ এই বিষয়গুলোতে আমার কমে যাবে। আমার একাডেমিক পারফরমেন্স গুলো হচ্ছে যে কমে যাবে। আমি ওখানে খুব ভালো করতে পারবো না।
যারা খুব হতাশার মধ্যে থাকে বা খুব চাপের মধ্যে থাকে, যেমন আমার ভার্সিটি লাইফে বা নিজের লাইফে বলেন, আশপাশে আমি প্রচুর দেখেছি যাদের ফ্যামিলি থেকে অনেক প্রেশার চলে এসেছে তাদের টাকা আর্ন করার জন্য বা তাকে ফ্যামিলির হাল ধরার জন্য, এদেরকে আর আসলে একাডেমিকে খুব ভালো রেজাল্ট করে হচ্ছে এই মনোযোগ দিতে এদের প্রবলেম হয়ে গেছে। কারণ হলো এদের ওই প্রেশার গুলো তখন হচ্ছে অন্যদিকে তাদেরকে ডাইভার্ট করে নিয়েছে, একাডেমিকের দিকে তাদেরকে আর নিয়ে আসে নাই। আর আরেকটা হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার অনেকগুলো আছে, আর ওই ডিসঅর্ডার গুলোতে প্রবলেম করে, এর পরবর্তীতে হচ্ছে যে সেলফ ব্লেমিংটা চলে আসে। এই এক লম্বা সময় হচ্ছে যে যখন আমাদের মধ্যে স্ট্রেস থাকে আমরা নিজেদেরকে ব্লেম করতে থাকি, আমি মনে হয় খারাপ, আমি মনে হয় আমার মধ্যে কোনো যোগ্যতা নাই যার কারণে আমার মধ্যে এত প্রেশার, আমি মনে হয় বোকা, সবাই আমাকে ব্যবহার করতেছে, অর্থাৎ আয় দিয়ে নিজেকে যত খারাপ স্টেটমেন্ট আছে ওইগুলা। আর ওই সেলফ ডাউট তো আসে, কনফিউশন, আসলে আমি কি ভালো নাকি খারাপ, আমি কি আসলে যোগ্য, আমি কি এই পজিশনে থাকবো নাকি থাকবো না। যেমন যারা ইউনিভার্সিটি বা কলেজ লাইফের ক্লাস রিপ্রেজেন্টেটিভ সিআর থাকে, এরা কিন্তু অতিরিক্ত মাত্রা অনেক স্ট্রেসের মধ্যে থাকতে হয়, কারণ স্টুডেন্টদের তাদের ক্লাসমেটদের এত কল অনেক কিছু রিসিভ করতে অনেক কথা শুনতে হয়, আবার হচ্ছে টিচারদের থেকে হচ্ছে শুনতে হয়, মাঝে মধ্যে হচ্ছে সে অনেক ডাউটের মধ্যে থাকে, আমি আসলে কি করব। যার যার কারণে হচ্ছে লিডারশিপ বা যারা হচ্ছে ম্যানেজমেন্ট থাকে, ম্যানেজার থাকে, এদেরও কিন্তু অনেক প্রেশার থাকে। এবার পার্সোনাল কিছু আমাদের কিছু ফ্যাক্টর আছে যেগুলো হচ্ছে আমাদের স্ট্রেসটাকে ক্রিয়েট করে। যেমন হচ্ছে আমাদের পার্সোনালিটির ক্ষেত্রে হচ্ছে যে কিছু লোকের পার্সোনালিটি আছে খুব এরা স্ট্রেস নেই, যেমন টাইপ বি পার্সোনালিটি সম্পর্কে আমরা পড়বো সামনে ইনশাআল্লাহ। টাইপ এই পার্সোনালিটি ওরা অনেক বেশি স্ট্রেস ফিল করে। আবার হচ্ছে কারো যদি আমার পাস্ট এক্সপেরিয়েন্স থাকে যেটা হলো আমাকে খুব পীড়া দিচ্ছে, অথবা হচ্ছে যে অন্য কোনো বা নেগেটিভ আমাকে ইনফরমেশন দিচ্ছে, সেটা আমাকে কিন্তু একটা স্ট্রেস দিয়ে দেয়। আবার আমাদের সোশ্যাল নেটওয়ার্ক, আমাদের পরিস্থিতি, সোসাইটি কেমন, এটাও কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। যেমন আমরা যদি বাংলাদেশের লোকরা যদি জাপানে যায়, ওদের মতন হচ্ছে পারবে না, ওরা যে পরিমাণ পাংচুয়াল, যে পরিমাণ হার্ড ওয়ার্কিং, আমরা কিন্তু ওই পরিমাণ হার্ড ওয়ার্কিং না, আমরা প্রচুর ঘুমাই, টাইম ওয়েস্ট করি, কিন্তু তারা করে না। অতএব তাদের এই সোসাইটির যে কালচারাল বিষয়গুলো, কনটেক্সট গুলো আছে সেটা এবং আমাদের সাথে কিছুটা মিল করবে না। আমরা বাংলাদেশিরা যারা অনেকে এই জায়গায় গিয়েছেন, আমি কয়েকজন থেকে শুনেছি, তারা অনেকে এখানে চাপ ফিল করে, খুব ইজিলি চলতে পারে না। আবার জেন্ডার অনুযায়ী হচ্ছে যে স্ট্রেস অনেকে ফিল করে, কেউ হচ্ছে কিছু আমরা যদি জব প্যাটার্ন অনুযায়ী ধরি, ব্যাংক বা অন্য কিছু সেক্টর বা লিডারশিপ জাতীয় জায়গায়, সেখানে জেন্ডার ভেরিয়েশনের কারণে কিন্তু স্ট্রেসের মাত্রাগুলো অনেক বেড়ে যায়। আর আরেকটা হলো বিলিভ প্যাটার্ন, আমরা এই অটোমেটিক নেগেটিভ থট গুলো বা কগনিটিভ ডিস্টরশন যেগুলো আছে এগুলো কিছু আমরা জানবো। আমাদের অনেকগুলো বিলিভ সিস্টেমে হচ্ছে আমাকে যে প্রবলেম ক্রিয়েট করে। যেমন হলো কারো যদি এরকম বিলিভ সিস্টেম থাকে, এই সে লাইফে একটা ঘটনার উপর ইভেন্ট করে প্রত্যেকটাকে সে ওভার জেনারেলাইজ করে ফেলছে। যেমন একজনে তাকে ব্রেকআপ করলো, ধরলাম কোনো অপোজিট পার্টনার তার সাথে হচ্ছে খারাপ ব্যবহার করলো, এখন সে চিন্তা করলো মেয়ে চিন্তা করলো প্রত্যেক ছেলে খারাপ, আবার বা ছেলে চিন্তা করলো প্রত্যেক মেয়ে মনে হয় ধোঁকা দেয়। তাহলে এই যাতে সে একজনের সাথে রিলেশন, কিন্তু একজনের ঘটনা দিয়ে সে পুরা, যেমন আমরা একটা কমিউনিটি অনেক সময় এই এই জেলার লোকটা খুব খারাপ, ওই জেলারকে আপনি প্রতিটা লোকের সাথে মিশেছেন, তাহলে আমরা যে একটা বিলিফ সিস্টেম, এগুলো কিন্তু আমাদের স্ট্রেস ক্রিয়েট করে। এর পরবর্তীতে হেলদি, যারা অনেক আমি বলবো সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল অনেক হেলদি থাকে, তারা স্ট্রেস থেকে অনেক কম থাকে, কিন্তু যারা হচ্ছে যে আনহেলদি লাইফ লিড করে তাদের মধ্যে স্ট্রেস থাকে। আর এডুকেশন হচ্ছে এডুকেশনের ক্ষেত্রে হলো কি আমরা অনেকে অনেক সময় বলি যে আমাদের যে পড়াশোনা আছে এগুলো, আমরা যেমন কেমিস্ট্রি ধরেন, সে যত বিক্রিয়াগুলো করতেছে বিক্রিয়াগুলো তো সে কাজে লাগাতে পারছে না, তাহলে এখানে পড়ে তার কি লাভ হচ্ছে। শিক্ষাটা হচ্ছে এই বিষয়টা আমাকে চিন্তা করার শক্তি, আমাকে অ্যানালাইসিস করার একটা শক্তি দিচ্ছে, আমি অনেক দূরদৃষ্টি সম্পন্ন হচ্ছে, যা আমি সুন্দর মতন অনেক কিছু বুঝতে পারছি। যখন এইগুলো অ্যানালাইসিস করতে পারবি তখন হচ্ছে যে স্ট্রেসটা কমে যাবে। যেমন আজকে সিচুয়েশনটাই ধরেন, আমার হচ্ছে যে কারেন্ট চলে যাবে, এগুলো আমার আগে থেকে প্ল্যান বি প্ল্যান সি হিসেবে থাকে, যার কারণ হচ্ছে যে ব্যাকআপ হিসেবে আমি মোবাইলে ডাটাও কিনে রেখেছি,
আবার হচ্ছে স্লাইড আরেকজনকেও দিয়ে রেখেছি, যেন হচ্ছে আমি এই প্রবলেমে পড়লে অন্যভাবে কন্ট্যাক্ট করতে পারি। অতএব এটা কিন্তু আমাকে এডুকেশন শিক্ষা দিল, আমার সিচুয়েশন গুলো আমাকে শিক্ষা দিল। আমি যদি এগুলো না পারতাম, আল্লাহ আজকে তো শুরু হওয়ার 5 মিনিট আগে কারেন্ট চলে গেল, কি হবে, স্যারও তো আমার জন্য অপেক্ষা করতেছে, তাহলে আমি অস্থির হয়ে যাব। আরেকটা হলো হাই এক্সপেকটেশন। হাই এক্সপেকটেশন গুলো হলো আমি অন্যদের থেকে অতিরিক্ত মাত্রা আশা করতেছি। কেউ যেমন প্রত্যেকের সন্তানের তো মা বাবা থেকে আশা করে। এখন আমি যদি এমন আশা করি যে আমি নরমাল ফ্যামিলি, আমি আশা করি হচ্ছে যে আমার মা বাবা হচ্ছে আমাকে বড় BMW বা অনেক দামি গাড়ি কিনে দিবে। যার হচ্ছে হুন্ডা কেনার ঠিক মতন অ্যাবিলিটি আছে, কিন্তু সে এত দামি গাড়ি কেনার তো অ্যাবিলিটি নেই। এখন আমি যদি মা বাবা থেকে ওই পরিমাণ আশা করি, হাই এক্সপেকটেশন রাখি, এটা হচ্ছে আমাকে একটা মানসিক চাপে দিবে। আমার যে কনফ্লিক্ট ক্রিয়েট করবে, যেটা আমার থেকে অনেক খারাপ লাগবে যে কেন হচ্ছে না। বা হলো আমরা রিলেশনশিপ গুলোর কথাই বলি। রিলেশনশিপ গুলো হচ্ছে আমি আমার ভাই থেকে আশা বা বোন থেকে আশা করলাম সে এই ধরনের আচরণ করবে, বা সেই কেন বেয়াদবি করলো, এটা তো আমি আশা করি নাই। এই যে এক ধরনের এই হাই এক্সপেকটেশন বা প্রত্যাশা অন্য থেকে, এটা আমাদেরকে স্ট্রেস তৈরি করে। এবার আসি আমাদের কিছু স্ট্রেস অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করে। এর মধ্যে মেন্টাল প্রবলেম যেগুলো আছে, আমাদের অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে। সে ভবিষ্যতে অনেক বেশি এক্সাইটেড থাকে, আল্লাহ কি হবে, নাকি আমি মারা যাবো, নাকি অর্থাৎ সে ফিউচার নিয়ে অনেক বেশি অরি থাকে। মুড ডিসঅর্ডার, যাদের অনেক মুড সুইং হয়। তারপরে বাইপোলার মুড ডিসঅর্ডার আছে, আরো অন্যান্য যে ডিসঅর্ডার গুলো আছে। আর সাবস্টেন্স অ্যাবিউজ গুলো আছে, সে অনেক ড্রাগ এডিক্টেড। এইগুলা অনেকে স্ট্রেস এর মধ্যে থাকলে হচ্ছে যেমন ড্রাগ নেয় বা হচ্ছে অ্যালকোহল, অন্য বিষয়গুলো নেই। কারো যদি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার অর্থাৎ PTSD যদি থাকে, তাহলে এটাও তাকে মধ্যে স্ট্রেস, একটা মানসিক চাপের মধ্যে রাখে। যেমন হলো কারো সামনে একটা অ্যাক্সিডেন্ট হলো, এখন সে দেখলো ওই জায়গায় একদম ঘটনাস্থলে কেউ মারা গেল। এই মারা যাওয়াটাই তাকে হচ্ছে যে প্রবলেম ক্রিয়েট করবে। এটাই হচ্ছে যে তাকে হচ্ছে যে পরবর্তী তাকে যদি তার PTSD ডেভেলপ হয়, এটাই তাকে হচ্ছে যে একটা পীড়া দিতে থাকবে। সে এখন রোডে যে বা কোনো গাড়িতে হচ্ছে যেতে তার ওই ঘটনাগুলো মনে আসবে, তখন হচ্ছে তার একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। কনভার্সন ডিসঅর্ডার হলো এটা একটা মানসিক রোগ, কিন্তু এই সিমটম গুলো বা প্রকাশটা হয় ফিজিক্যালি। যেমন হলো কারো দেখা গেল হাত বা কোনো পা বা কোনো শরীরে কোনো অংশ সে ব্যবহার করতে পারতেছে না বা নাড়াতে পারতেছে না। এখন যদি তার ব্রেন অথবা হার্ট পরীক্ষা করে দেখা যায় সবকিছু ভালো, তাহলে সে কেন হাত বা এক অংশ কেন অবশ হয়ে যাচ্ছে, বা সে কেন শরীরে ব্যথা অনুভব করতেছে, এটা হলো তার সাইকোলজিক্যাল প্রবলেমের কারণে। সে তার মানসিক কষ্ট ভিতরে সব জমিয়ে রাখার কারণে এটা একটা ডিসঅর্ডার হিসেবে ডেভেলপ করেছে। এবার আসি ফিজিক্যাল হেলথ রিলেটেড প্রবলেম আমাদের কি হয়। আমাদের স্ট্রেসের মধ্যে থাকলে হচ্ছে হাই ব্লাড প্রেশার হয়ে যায়, অনেকে ব্লাড প্রেশার বেড়ে যায়, কারো হচ্ছে যায় কমে যায়। হার্ট প্রবলেম তখনও চলে আসে, যারা অতিরিক্ত পরিমাণ খুব চাপ নিয়ে কাজ করে, এদের অনেক ধরনের প্রবলেম, হার্ট বলেন ডায়াবেটিস এর প্রবলেম গুলো আসে। আর এর পরবর্তীতে হচ্ছে যায় তাদের হরমোনের ক্ষেত্রে হচ্ছে সিক্রেশনের ক্ষেত্রে অনেক প্রবলেম করে, আলসারেরও প্রবলেম দেখা দেয়। এবার আসি, আপনারা বলেন কোন স্ট্রেসফুল সিচুয়েশন যদি দেখেন, তাহলে আপনারা কি করেন? সাপোজ খুব স্ট্রেসফুল সিচুয়েশন দেখলেন, ওই ঘটনায় কি আপনারা ওই সময় কি করেন? ওইটার সাথে কি মোকাবেলা করেন, নাকি দৌড়ে পাইলে যান, নাকি স্যালেন্ডার করে একদম পুরা বা ফ্রিজ যেটাকে বলে একদম পুরা নিস্তেজ হয়ে যাওয়া, ওই ধরনের অবস্থা কোনটা করেন? এটা ভাইয়া অ্যাকচুয়ালি ঘটনা অনুযায়ী ডিপেন্ড করে যে আমি কি ফাইট করব নাকি ফ্লাইট করব। আপনার একটা ঘটনা শেয়ার করেন। হ্যাঁ, তখন সেটা মোকাবেলার জন্য আমার যা যা করা দরকার, আমি যা যা করতে পারি আমি সেভাবে নিজেকে প্রস্তুত করব। আর যদি দেখা যায় এটা আমার আওতার বাইরে, মানে এটা অবশ্যম্ভাবী ঘটবেই, সেই ক্ষেত্রে আমি সেখান থেকে চলে আসতে পারি। ওকে, আর অন্য কেউ? আমরা এই তিনটার মধ্যে হচ্ছে যাই ফাইট করা বা হচ্ছে পালিয়ে যাওয়া অথবা ফ্রিজ হয়ে যাওয়া, একদম দিস্তি হয়ে যায়, তিনটাকে কোনটা বেশি ব্যবহার করি? যদি দুই একজন শেয়ার করতেন।
কেউ কোনোটা ব্যবহার করেন না? জি, একদম চুপ হয়ে যায় আসলে কিছুই করি না তখন। এটা অনেক বেশি স্ট্রেসফুল সিচুয়েশন তৈরি করে আর কি। ওকে। মাহমুদ আলম লিখেছেন আচ্ছা, আমি একটু language শেয়ার করি, জি, জি। তাতে যদি গ্রুপ আর কি মানে বুঝতে পারে আর কি। স্ট্রেস আমার ক্ষেত্রে যেটা হয়, আমি বেশিরভাগ স্ট্রেস হচ্ছে ফেস করি। একটা ঘটনা আমি বলি, তাহলে আরো সুবিধা হবে বুঝতে। জি, জি। গত জুন মাসে নাকি মার্চে আমি একটা ট্রেনিং এ ছিলাম। তো ট্রেনিং এ থাকা অবস্থায় আমার ছোট ছেলে, ওর বয়স 13 বছর, ও বাসায় একা ছিল। তো আমাকে ফোন করেছে কয়েকবার, আমি ট্রেনিং এ থাকার কারণে ফোনটা ধরতে পারিনি। পরে যখন লাঞ্চ পিরিয়ডে আমি ফোনটা ধরলাম, তখন ও বলছিল যে বাসায় পাশে আগুন লেগেছে, হুম, পাশের বিল্ডিং এ। মানে আমি যে এরিয়াতে থাকি এখানে সবই হচ্ছে 15 তলা করে এক একটা অ্যাপার্টমেন্ট, এবং স্পেস আছে ভিতরে, কিন্তু একটা 15 তলা অ্যাপার্টমেন্টে অনেকগুলো মানে অনেকগুলো ফ্ল্যাট আর কি, এক একটা ফ্লোরেই হচ্ছে 8টা করে ইউনিট। হুম, হুম, সো এখানে যদি আগুন লাগে তাহলে অবস্থা ভয়াবহ হয়ে যাবে। তো ও হুম, যখন বলল যে আগুন, আমি জাস্ট এটুকুন বুঝলাম যে আগুন লেগেছে। আমি দাঁড়িয়ে, মানে আমার তো শরীরের উপর দিয়ে যায় স্ট্রেস গুলো, আমি কতক্ষণ কাঁপতেছিলাম, এরপর আর কিছু বলিনি, আমি বসলাম, বসে ডিপ ব্রিদিং করলাম, করে আমি চিন্তা করলাম কি করা যায়। সাথে সাথে আমি ওর টিচারকে ফোন দিলাম হুম, যে স্যার আপনি কি আছেন? পরে বলে কি হ্যাঁ আছে। মানে কি হয়েছে? আমার বাসার পাশের বিল্ডিং এ উনি থাকে। পরে বলল যে একটা বিল্ডিং এ আগুন লেগেছিল, মানে আমার পাশের বিল্ডিং এ আগুন লেগেছিল, বাট ওটা এখন ঠিক হয়েছে। হুম, হুম, তো আমার ছেলেটা যেহেতু হিয়ারিং ইম্পেয়ার্ড, ওর সব কথা বোঝা যায় না। আমি সব কথা বুঝতে পারি, কিন্তু আমি যেহেতু স্ট্রেসের মধ্যে ছিলাম, আমার মনে হয় যে আমার কগনিটিভ ইয়েটাও মানে ওরকম অ্যাক্টিভ ছিল না। আমি খুব খুব বেশি নার্ভাস হয়ে গিয়েছিলাম। তখন আমি ডিপ ব্রিদিং করার পরে বুঝলাম যে আমি স্যারকে ফোন দিই। স্যার বললেন যে ঠিক আছে, কোনো কিছু হয়নি, ওরকম কিছু হয়নি, আগুনটা নিভে গেছে। এরপরে আবার আমি ওকে ফোন দিলাম, জিজ্ঞেস করলাম তুমি কি ভয় পেয়েছো কিনা। পরে বলে হ্যাঁ আমি প্রথমে ভয় পেয়েছিলাম, কিন্তু আমি পরে নেমে গিয়েছিলাম ফোন নিয়ে, এখন আর ভয় পাচ্ছি না। দেন আমি আর কি ইয়ে হলাম। পরে আবার ওকে আমি ফোন করে বলে রাখলাম যদি এমন কোন রকম কিছু হয়, তাহলে তুমি সাথে সাথে স্যারকে ফোন দিবে, বা আমার বাসার উপরে একটা আঙ্কেল আছে তাকে ফোন দিবে। আর বাসায় এসে মানে আমার একটা চরম শিক্ষা হয়েছিল, আমি এসেই অনেকগুলো ফোন নাম্বার আর যে মানে এমার্জেন্সি কতগুলো কন্ট্যাক্ট নাম্বার লিখে আমি দরজার মধ্যে আটকে রেখেছি, যে কোনো সময় যদি আমি বাসায় না থাকি, আমি যেহেতু ওয়ার্কিং মাদার, বাসায় না থাকি, তোমার কোন রকম কোনো অসুবিধা হলে আমাকে যদি না পাও তাহলে এই নাম্বারগুলোতে তুমি কল করবে। হুম। থ্যাংক ইউ ম্যাম, এত সুন্দর জিনিস শেয়ার করেন। আপনার পরিচয়টা যদি জানতে পারতাম খুশি হতাম। আচ্ছা, আমি সাইকোলজি ব্যাকগ্রাউন্ডেরই। আমি আহ, আছি একটা গভর্নমেন্ট কলেজে লেকচারার হিসেবে সাইকোলজির। আর আমি মূলত এডিকশন কাউন্সিলিং নিয়ে কাজ করছি 2015 সাল থেকে। আর আমি কাউন্সিলিং সাইকোলজিতে লেখাপড়া করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। যাক, আমার এই প্রোগ্রাম গুলো হচ্ছে মূলত আমার নলেজ শেয়ারিং, কারণ স্কিল আমার যা শিখতেছে এগুলো অন্যদের সাথে শেয়ারিং এর দ্বারা নিজেকে ইমপ্রুভমেন্ট করা। তবে দেখেও ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ অনেক সিনিয়ররাও আসতেছেন। না, গ্রেট ইনিশিয়েটিভ, গ্রেট ইনিশিয়েটিভ। এবার আমরা তো জানলাম হচ্ছে আমাদের যে সিচুয়েশন গুলো হয় এগুলোর মধ্যে হচ্ছে যে আমরা হয় কখনো ওই বিষয়টাকে, যে প্রবলেমটা আসছে প্রবলেমটার সাথে ফাইট করে, অথবা ওইটাকে হচ্ছে দূরে চলে বা ওইটাকে অ্যাভয়েড করার টেন্ডেন্সি থাকে, অথবা আমরা একদম ধীর স্থির হয়ে যাই, মানে আমাদের তখন আর কোনো কাজ করে না কগনিশন। এর পরবর্তীতে হচ্ছে যে আমাদের এখানে অনেক একটা প্রশ্ন আছে এখানে। জি জি বলেন। এই যে কগনিশনে কাজ করে না, এটার কি কোনো বায়োলজিক্যাল ব্যাখ্যা আছে? মানে চিন্তা করতে পারছি না, ইনডিসিপ্লিনেস লাগছে, মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে স্ট্রেসে জি জি পড়লে। জি জি আমাদের মস্তিষ্কের মধ্যে দুইটা, এই আপনার বোঝা ক্ষেত্রে দুইটা, একটা হচ্ছে লজিক্যাল পার্ট আর একটা হচ্ছে ইমোশনাল পার্ট। এখন হলো আমাদের যে লজিক্যাল পার্ট, আমরা যখন কোনো সিচুয়েশন মধ্যে পড়ি তখন আমাদের ব্রেনে এই ইমোশনাল পার্টটাকে বেশি খুব কাজ করে, তখন আর লজিক্যাল পার্ট কাজ করে না। আমরা বাংলাতে একটা কথা বলি না, চোর পালালে বুদ্ধি বাড়ে। তাহলে চোর যখন ছিল ওই সময় বুদ্ধিগুলো কই ছিল? ওই সময় আমার ইমোশনাল ব্রেনটা পুরোটাই কাজ করতেছে, লজিক্যাল ব্রেনটা কাজ করছে না। যেমন আমরা কাউন্সিলিং এর ক্ষেত্রে আসে অনেকে অনেক ধরনের প্রবলেমের মধ্যে নিয়ে আসে, বিশেষ করে রিলেশনশিপ প্রবলেম গুলোর মধ্যে থাকে। তারা ব্রেক হওয়ার পর তারা ইমোশন জগতে এত থাকে যে তাদের হচ্ছে, বা যারা সুইসাইড করতে চায় ওরা হচ্ছে ইমোশন জগতের মধ্যে থাকে, তখন তাদের থট গুলো কানেক্টেড হয় না। ওই সময় আমাদেরকে তাদের এই মস্তিষ্কের থটের সাথে লজিক্যাল পার্টের সাথে কানেক্টেড করতে হয়। এই তো
এটাই মূল, মানে ছোট করে বলতে গেলে এটাই ব্যাখ্যা। এবার আসি আমাদের হচ্ছে যে এই হার্টবিটের কথা তো ম্যাডাম বলছেন, আমাদের ব্লাড প্রেশার, মাসেল, যে শরীরের মধ্যে যে প্রবলেম গুলো, ব্রেন, লাং, হার্টের প্রবলেম হয়। এবার দুই বিষয়টা আসি, স্ট্রেস দুই ধরনের হয়, একটা হচ্ছে পজিটিভ স্ট্রেস আর একটা হচ্ছে নেগেটিভ স্ট্রেস। এখন আপনারা বলেন পজিটিভ স্ট্রেস কোনগুলো আর নেগেটিভ স্ট্রেস কোনগুলো? এখানে অনেকে আছেন, আলহামদুলিল্লাহ 38 জন আছেন, আপনারা সবাই যার যার মতন করে শেয়ার করেন। এখানে ভুল বলে কোনো কিছু না, আমরা এটা কিন্তু লার্নিং সেশন, আমরা সবাই জানবো, শিখবো। আচ্ছা ভাইয়া, আমি যদি একটু বলি, তাহলে পজিটিভ স্ট্রেসটা হলো যেটা আমার কাজের গতিটা বাড়াবে বা যেটা আমাকে আর কি উন্নতির দিকে নিয়ে যাবে। ধরেন আমি আজকে জানতে পারলাম যে আগামী 1 সপ্তাহ পর আমার এক্সাম, তো আমি এতদিন কোনো বই ধরি নাই, পড়ার মধ্যে নাই, কিন্তু এটা জানার পর এটার মধ্যে আমার মধ্যে বইটা ধরার প্রতি বা বই পড়ার প্রতি একটা কাজ করবে একটা বিষয়। তো সেটা আমার প্রতি এক ধরনের স্ট্রেস, কিন্তু এই স্ট্রেসটা আমার জন্য পজিটিভ। হুম। এটা এখন মনে করো হচ্ছে এই পরীক্ষার আগে এমন অবস্থা হলো যে পরীক্ষা কলমে হাতে ধরতে পারছো না, তাহলে কি হবে এটা? আচ্ছা, তখন তো সেটা আমার জন্য খুব বেশি প্রেশার হবে, সেটা পজিটিভ হবে না, সেটা নেগেটিভ স্ট্রেস হবে। পজিটিভ তখনই হবে যখন এটা আমার কাজের গতি বাড়াবে বা ওকে, আমার জন্য হেল্পফুল হবে, আমার ইমপ্রুভমেন্ট আনবে। অন্য কেউ যদি শেয়ার করেন আপনাদের অপিনিয়ন, আর কেউ শেয়ার করবেন, বা হচ্ছে কেউ আপনাদের যে পজিটিভ যেন কিভাবে হতে পারে এরকম মতো কোনো কোশ্চেন আসতে পারে। আমরা তো আগে থেকে বললাম স্ট্রেস দুই ধরনের, পজিটিভ নেগেটিভ স্ট্রেস আসতে পারে। এখন তাহলে আমরা পজিটিভ স্ট্রেস যদি হয়, এখানে ক্ষেত্রে হয় কি, তাহলে আমরা হচ্ছে এই পার্সনটা একটা হেল্প পায় যে সোসাইটিতে সে কোনো কিছু করার জন্য। এর পরবর্তীতে হচ্ছে যে আমাদের যে এনার্জি লেভেল, প্রোডাক্টিভ লেভেল গুলো বেড়ে যায়, অর্থাৎ কাজ করার যে ক্ষমতা বা যোগ্যতা বা হচ্ছে উৎপাদন ক্ষমতা গুলো বেড়ে যায়, আমাদের টিম ওয়ার্ক গুলো করার হচ্ছে প্রেশার এই ভালো হয়। যেমন আমাদের কোনো প্রজেক্ট বা অন্য কোনো কিছুতে স্যাররা ডেডলাইন দিয়ে দেয়, এই টিমে কাজ করবা, যখন টিমের মধ্যে কেউ যদি এত সিরিয়াস নাও থাকে, ডেডলাইন দেওয়ার কারণে একটা চাপের কারণে ওভারঅল সবাই অনেক ভালো কাজ করে। আর এটার দ্বারা হচ্ছে আমার প্রবলেম সলভিং স্কিলটাকে অনেক বাড়ে, অর্থাৎ আমি কিভাবে প্রবলেমটাকে সলভ করব। আর আমাদের যারা পজিটিভলি যদি হয়, যে আমি থট প্রসেস গুলোকে অনেক ইমপ্রুভ, আমি যদি হেলদি হইতে থিঙ্কিং করতে পারি। আর আরেকটা হলো হচ্ছে যে আমাদের প্রফেশনাল লাইফ, পার্সোনাল রিলেশন লাইফ গুলোর মধ্যে হচ্ছে যে প্রবলেম হয়, যেমন হলো না সরি, রিলেশন গুলোর মধ্যে হচ্ছে ইমপ্রুভমেন্ট হয়। যেমন আমি যদি হচ্ছে দেখলাম আমার সাথে আমার মা একটু হচ্ছে ঝগড়া লাগলো, অথবা হচ্ছে যে কোনো কিছু নিয়ে দেখলাম দ্বন্দ্ব হলো, এটাও তো একটা, যদি আমি এইভাবে চিন্তা করি কি আমার এত সুন্দর সংসার বা হচ্ছে ভালো সম্পর্ক, এখানের মধ্যে কেন এই ধরনের হলো, সে এটার কারণে একটা মানসিক প্রেশার ফিল করলো, তাহলে তো সেখানে থটের কারণে তার একটা চিন্তা আসলো যে না, আমাকে এখানে যে এই জায়গাগুলো, আমার রিলেশনশিপ, আমার নিশ্চয়ই আচরণের মধ্যে এই প্রবলেম গুলো আছে, সেগুলো দেখা যাবে। আর নেগেটিভ হচ্ছে স্ট্রেসের কথা ধরি, যেটা আমাদের হচ্ছে প্রোডাক্টিভিটি কমাবে, আমাদের মোটিভেশন কমাবে, এবং হচ্ছে আমাদের থিঙ্কিং প্রসেস গুলোকে অনেক প্রবলেম ক্রিয়েট করবে, যেটা হলো আমরা স্বাভাবিক কাজকর্মগুলো ঠিকঠাক মতন করতে পারবো না, এবং হচ্ছে যে আমাদের যে অন্যদের সাথে গুড কমিউনিকেশন গুলো আমাদের হবে না। এখন অনেকের ক্ষেত্রে যে প্রবলেম গুলো হয় কখন, যখন হচ্ছে আমাদের রিস্ক নেওয়ার টেন্ডেন্সিটা খুব কম থাকে, তখন হচ্ছে যে আমাদের স্ট্রেসটাকে বাড়ে। আমাদের লাইফে কিন্তু অনেক রিস্ক নিতে হবে। যেমন আমার এক ফ্রেন্ড আছে, তার কথা হলো সেই বাসে এই রিক্সাত করে এখান থেকে এখানে সব জায়গায় যায়। এখন তাকে বললাম হচ্ছে এটা তো তুমি লাইফটাকে লিমিট করে রাখছো, বাসে ওঠা তো শিখতে হবে। সে হচ্ছে যে না, বাসে উঠলে কি না কি হয়ে যায়, যার কারণে হচ্ছে যে সে লাইফে একটা রিস্ক নিচ্ছে না। হ্যাঁ, ওখানে প্রবলেম আছে, ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে যে এখানে সিকিউরিটি প্রবলেম অনেক কিছু, বাট আদার্স এখানে তাকে তো ওই জিনিসটা রিস্কটা নিয়ে হচ্ছে শিখতে হবে। কিন্তু ওই জায়গায় হচ্ছে তার আগ্রহের ঘাটতির কারণে তার কিন্তু আলটিমেট একটা স্ট্রেস তৈরি হচ্ছে। সবসময় তো আমরা লাইফে রিক্সা পাবো না, বা ধরলাম আমি ঢাকা শহরের থেকে অনেক লং জার্নি করতে যাচ্ছি, ওই তার কথাই ধরি, তার হচ্ছে যে দেশের বাড়ি যেখানে ট্রেনে করে যাওয়া লাগে, সে বাসে করে যেতে পারে না। তার তাহলে হচ্ছে তার লাইফে নির্দিষ্ট কিছু রিস্ক টেকিং অ্যাবিলিটি হচ্ছে না বাড়ানোর কারণে
তার লাইফে কিন্তু আলটিমেট একটা স্ট্রেস তৈরি হচ্ছে। বন্ধুরা ধরলাম সবাই পিকনিকে যাচ্ছে, বাসে করে যাবে, সে যেতে পারতেছে না, এটা কিন্তু একটা তার প্রেশার। বা যদিও যায় তাহলে হচ্ছে এটা একটা স্ট্রেস, আল্লাহ আমি কিভাবে থাকবো, কিভাবে কি করব। এর পরবর্তীতে হচ্ছে যে আমাদের প্ল্যানিং এর মধ্যে যদি অনেক গোলমাল হয়, আমাদের লাইফে অনেক প্রবলেম আসবে, কারণ আমরা যেভাবে চিন্তা করব ওইভাবে কোনো কিছুই হবে না। তাহলে হচ্ছে যে আমাকে অন্যভাবে চিন্তা করতে হবে, অল্টারনেটিভ ওয়েতে থট করতে হবে। যেটা বলেন আমরা সাধারণত মুভি বা অন্য কিছুতে দেখি, বাট অনেকে রিয়েল লাইফে প্ল্যান গুলো করে, প্ল্যান এ বি সি। আমার এই যদি ঠিক মতন কাজ না করে তাহলে আমি কি করব, যদি আমার সিচুয়েশন যে অন্যরকম হয়ে যায় তখন প্ল্যান বি, যদি প্ল্যান বিও কাজ না করে তাহলে কি করব, প্ল্যান সি তে কাজ করব। অতএব প্ল্যানিং যদি আমার ঠিকঠাক মতন না হয় তাহলে আমার স্ট্রেসটা কিন্তু অনেক বেড়ে যাবে। আর আমার হচ্ছে কাজ করার যে ম্যানেজমেন্ট কোয়ালিটি বা হচ্ছে আমি কখন কোন কাজটাকে আগে রাখবো, আমার কোনটা ইম্পর্টেন্ট এবং হচ্ছে যে কোনটা আর্জেন্ট, আমার এই জিনিসটা বুঝতে হবে। আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট কাজটাই প্রথমে করব। এইভাবে হচ্ছে এই চারটার মধ্যে হচ্ছে আমাকে খেয়াল করে রাখতে হবে আমি কোন কাজটাকে আগে করব, কোনটাকে পরে করব এবং কোনটার জন্য কতটুকু সময় দিব। আর আমি যদি একটার পিছনে আমরা বলি না লেগে থাকা, আমাদের যদি লেগে থাকার টেন্ডেন্সি না থাকে তাহলে সে আমাদের কিন্তু স্ট্রেস তৈরি করবে। আমাদের মধ্যে অনেক বন্ধু বা অনেকে বলে আরে লাইফে তো অনেক কিছু করলাম কিন্তু জীবনে তো বড় হতে পারলাম না বা হচ্ছে কোনো কিছু করতে পারলাম না। তারা শুধু লাইফে শিফট করে, এক জায়গা থেকে আরেক জায়গায় করে, কন্টিনিউ লেগে থাকে না। আপনার আমাদের যাতে অ্যামাজন অথবা আলিবাবার কথা ধরেন, এরা এতে বিজনেসের ক্ষেত্রে হচ্ছে এরা প্রথমে অনেক বছর পর্যন্ত এরা লস খেয়েছেন। এরপরে যায় অ্যালন মার্কস, তার কথা ধরেন, সে হচ্ছে যে তার আহ, আকাশে মহাকাশে যে যানগুলো পাঠানো প্রথম 3 বার হচ্ছে সে বড় বড় প্রজেক্ট ফেল করছে। অত কিন্তু সে লেগেছিল। অতএব আমাদের লেগে থাকতে হবে, যদি লেগে না থাকে আমি কিন্তু ভালো গেইন করতে পারবো না। আর এই হ্যাবিটটাই যদি আমার না থাকে তাহলে এটা আমার আলটিমেট একটা স্ট্রেস হয়ে যাবে, কারণ আমি সাকসেস হতে পারছি না, আমার প্রোডাক্টিভিটি অনেক কম। আর আমরা যদি লাইফে সবসময় শর্টকাট হচ্ছে যাই খুঁজি, এটা আমার স্ট্রেস তৈরি করে দিবে। হ্যাঁ, শর্টকাট ভালো, কিন্তু হচ্ছে শর্টকাট হচ্ছে আমি যেটা হচ্ছে আমার যেভাবে করতে হবে। সাপোজ আমার পরীক্ষার আমি উদাহরণ দিলাম, পরীক্ষার মধ্যে আমাকে 14 নম্বরের একটা প্রশ্ন, আমাকে এখানে তো পুরো মার্কে অ্যান্সার করতে হবে, আমি যদি শুধু পয়েন্ট গুলো লিখে দিই তাহলে তো এর দ্বারা হবে না। অতএব সবসময় শর্টকাট না, আমাদের যে পুরা স্টেপ ওয়াইজ যে কাজ আছে কাজগুলো করতে হবে। আর আমরা যে ফেলিয়ারের কথা বলি, ফেলিয়ারের হচ্ছে যাই আমাদের এনএলপির ভাষা, নিউরো ল্যাঙ্গুইস্টিক প্রোগ্রামিং এর ভাষা হচ্ছে বলা হয় এভরি ফেলিয়ার ইজ এ ফিডব্যাক। এর দ্বারা হচ্ছে যে বোঝা যায়, একটু আপনারা ওয়েট করুন। ওকে, এনএলপির ভাষার কথা বলতেছে, নিউরো ল্যাঙ্গুইস্টিক প্রোগ্রাম। ওখানে আমাদের একটা কথা শেখানো হয়, আর ফেলিয়ার ইজ এ ফিডব্যাক, অর্থাৎ আমি যদি ফেলিয়ার হচ্ছে এটা আমাকে একটা ফিডব্যাক দিচ্ছে আমি কোন জায়গায় নিজেকে ইমপ্রুভ করব, অথবা কোন জায়গায় আমাকে প্রবলেম আছে, বা হচ্ছে কোথায় আমাকে আরো ফোকাস দিতে হবে। অতএব আমাকে লাইফে যে পাস্ট এক্সপিরিয়েন্স বা ফেলিয়ার যেগুলো আছে এগুলো থেকে লার্নিং করতে হবে, আমার লার্নিং করার ক্যাপাসিটিটা বাড়াতে হবে। এর পরবর্তীতে হচ্ছে আমি আমার যদি লাইফের সুযোগগুলোকে না ব্যবহার করতে পারি এটা স্ট্রেস তৈরি করবে। যেমন আমাদের সাথে ধরেন আমরা করোনার কারণে 2টা বছর অনেক অবসর সময় পেয়েছি, এই অবসর সময় কে কি করেছে এটা যদি হচ্ছে চিন্তা করি, যেমন আমাদের সাথে অনেক অনেক ভালো ভালো কাজ করেছে, অনেক এক্সট্রাঅর্ডিনারি অ্যাক্টিভিটি গুলো করেছে, বাট অনেক হচ্ছে খেয়ে দিয়ে ঘুমিয়ে আছে। তারা যখন হচ্ছে আদার্স এর সাথে দেখবে চলবে কি ও তো অনেক কিছু করে ফেলছে, আমি তো সুযোগগুলো ব্যবহার করিনি, অটোমেটিক তার মধ্যে একটা খারাপ লাগে, স্ট্রেস গুলো চলে আসবে। আর আরেকটা হলো যে আমার যদি এই এক্সকিউজ দেওয়ার হচ্ছে একদম হ্যাবিট থাকে, অজুহাত, আমরা বলি না বাঙালি 3 হাত, ডান হাত বাম হাত অজুহাত, আমার যদি অজুহাত দেওয়ার হ্যাবিট থাকে তাহলে আমি কিন্তু খুব হেলদি ওয়েতে থাকতে পারবো না। আলটিমেট আমি ওই জায়গা থেকে হ্যাঁ এই দেশে আসতেছি কিন্তু আমার তো লাইফে প্রবলেম হচ্ছে। আর নলেজ, এই যেমন হচ্ছে একটা কথা বলা হয় না, পাওয়ার ইজ পাওয়ার নাকি নলেজ ইজ পাওয়ার, আমি বলবো প্রথমে উপরের লেভেলে হচ্ছে পাওয়ার ইজ পাওয়ার, আপনাকে ক্ষমতা থাকলে সবকিছু ওকে, কিন্তু ক্ষমতাকে আপনি ব্যবহার করার জন্য আপনার নলেজ লাগবে। অতএব ওই পাওয়ার ইজ পাওয়ারের পিছনে, এটা আমার নিজের ওন পারসেপশন, ওইটার পিছনে হচ্ছে যায় আপনার নলেজ ইজ পাওয়ার। অতএব আপনার পাওয়ারটাকে ব্যবহার করার জন্য আপনার নলেজ থাকতে হবে। অতএব আমাদের লাইফে যদি নলেজের হচ্ছে যে খুব ঘাটতি থাকে এটা আমাদের প্রবলেম হয়। যেমন আমরা যে কোনো কাজ করতে যাই বলে কেন তুমি যারা অভিজ্ঞ লোকের সাথে যাই নিয়ে আসো। যেমন আমরা হচ্ছে
অনেকে ধরলাম খুব শিক্ষিত বা খুব পড়াশোনা করেছে বা অনেক কিছু জানি, কিন্তু তারপর আমাদের মা বাবা, ভাই বোন, এই মামা, এদের সাথে হচ্ছে অনেক কিছুতে পরামর্শ করতে হয়, কারণ কিছু ক্ষেত্রে ওনাদের লাইফে এক্সপিরিয়েন্স অনেক বেশি। বা হতে পারে আমি অনেক শিক্ষিত, আমার মা বাবা এত শিক্ষিত না, কিন্তু তাদের থেকে আমার কিছু ক্ষেত্রে পরামর্শ নিতে হয়। এটা আমার লাইফটাকে হেলদি রাখবে। এবার আছে আমরা স্ট্রেসটাকে কিভাবে ম্যানেজ করব। এখানের মধ্যে আমি অ্যাঙ্গার ম্যানেজমেন্টের কয়েকটা টেকনিকের কথা বলি, যেগুলো হচ্ছে এখানে আমি আনা হয় নাই। সেখানে আমরা এবিসি অ্যানালাইসিস করেছিলাম। সেটা হলো যে আমাদের পূর্ববর্তী ইভেন্ট গুলো কি, অর্থাৎ এবং হচ্ছে যে আমাদের যে বিলিফ সিস্টেম গুলো কি থাকে এবং কনসিকুয়েন্স, এই ফলাফল, ইমোশনাল রিয়েকশন গুলো কি থাকে। এই আমাদের যে আমরা এইভাবে অ্যানালাইসিস করছি, স্ট্রেস গুলোকে একইভাবে আমরা অ্যানালাইসিস করব। এবার হচ্ছে এটা একটু ডিফারেন্ট ওয়েতে দেওয়া আছে, সেটা হলো আমরা আমাদের স্ট্রেসটাকে কিভাবে ম্যানেজ করব। এখানে ফার্স্ট আমাদের যে সাইন গুলো আছে স্ট্রেসের, সেগুলো বাইর করতে হবে। যেমন ম্যাডাম হচ্ছে ওনার ফিজিক্যাল সিমটম গুলোর কথা হচ্ছে বলেছে। আমার এবার বিহেভিয়ারও কি, আমি স্ট্রেসে থাকলে হচ্ছে তখন কি করি। আপনারাই বলেন, ফিজিক্যাল স্ট্রেসের মধ্যে থাকলে আপনারা ফিজিক্যাল কি করেন, বিহেভিয়ারাল কি করেন, আর মেন্টালি আপনাদের সাইন গুলো অর্থাৎ লক্ষণগুলো কি, আর ইমোশনাল লক্ষণগুলো কি, এগুলো তো জানতে হবে। এখনই প্র্যাকটিস করি, আসেন বলেন। ফিজিক্যাল সাইন গুলো কি, লক্ষণ। ফিজিক্যাল একটা হচ্ছে বলেছেন, আমরা বাকি তিনটা বলি, বিহেভিয়ারাল, মেন্টাল এবং ইমোশনাল। আকাশ ছাড়া একটু অন্যরা বলেন, অন্যরা একটু পার্টিসিপেট করার চেষ্টা করেন। একা থাকতে ভালো লাগে ভাইয়া। হ্যাঁ, এটা কোনটার মধ্যে পড়বে, বিহেভিয়ারাল পড়বে না অন্য কোনটা, নাকি ইমোশনাল? শিখতে হবে আমাকে, এগুলো আলাদা আলাদা করতে হবে কোনটার মধ্যে পড়বে। বিহেভিয়ারাল ভাইয়া। এরপর আর আদার্স অন্যরা বলেন। মেন্টাল বলতে আমরা ভুলে যাই, অনেক কিছুই ভুলে যাই। এই তো, হ্যাঁ হচ্ছে। এরপরে আর অন্য কারো, এখানে 41 জনের মতন আছেন, কি কারো এর প্রবলেম হয় না এগুলা? যেমন আমি আমার ইমোশনাল সাইনটা বলি, আমার স্ট্রেসের মধ্যে থাকলে হচ্ছে যে আমার খুব মুড অফ থাকে, এবং হচ্ছে পরবর্তীতে আমার স্যাডনেসটাও চলে আসে স্ট্রেসের কারণে। আর যদি কেউ হচ্ছে আমাকে খুব কোনো কাজের জন্য বেশি পিড়াপিড়ি করে, ওই সময় আমার অ্যাঙ্গারটাও চলে আসে। এবার আমার স্ট্রেসের মধ্যে থাকলে আমার অ্যাঙ্গারটাই বেশি আসে। ওকে, অন্যরা সবাই কি এখানে ফেরেশতা? জি, এখানে হচ্ছে মানে অনেক বেশি মিউট হয়ে যায় আমার ক্ষেত্রে যেটা হয়। আর দেখা যায় যে কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারি না, এবং ডেইলি লিভিং অ্যাক্টিভিটিস যে কাজগুলো আছে সেগুলোও কিছুটা প্রবলেম হয়, যেমন করি না, একদমই মিউট থাকি, সো কারোর সাথে মিশি না, কম কথা বলি, কমিউনিকেশন খুবই কম করি, এবং ঘুমে প্রবলেম হয় যেটা। আপনি আমরা একটা স্লাইড করবো অ্যাসার্টিভনেস, ওই সময় আপনি কিন্তু একটু কথা বলেন, যদি বলে যায়। ওই সময় আমরা 3টা প্যাটার্ন করবো, ওই প্যাটার্নের মধ্যে আপনি কোন প্যাটার্নের মধ্যে পড়েন আপনি নিজে বাহির করবেন। ওকে, এবার অন্যরা আদার্স। সাবরিনা নওশিন, আপনি বলতে চেয়েছেন কি, বলেন। আমার নাম আসলে সাবিরার, সবাই ভুল করে। এনিওয়ে, জিনিসটা হলো যে ইমোশনাল ক্ষেত্রে দেখা যায় যে স্ট্রেস যখন হয় তখন ডিপেন্ড করে, একবার দেখা যায় কোনো কারণে আমি হয়তো খুব রাগ হয়ে যাইতেছি, আবার মাঝে মাঝে দেখা যায় পুরো উল্টা হয়, দেখা যায় ছোট সামান্য কারণে আমার হয়তো অনেক কান্না আসতেছে, এই জিনিসটা হয়। আপনার কান্নাটা তাহলে কোনটার মধ্যে পড়বে? আমি মনে করি ইমোশনের মধ্যে যাবে। ইমোশন? আমার তো মনে হয় না। অন্যদের কি মনে হয়? বিহেভিয়ারে যাবে। কান্নাটা বিহেভিয়ারে যাবে। হ্যাঁ, এই তো। ওকে, আমরা এইভাবে দেখেন আমাদের প্রসেসের মধ্যে বলা আছে আমরা আগে আইডেন্টিফাই করা শিখতে হবে কোনটা ফিজিক্যাল, বিহেভিয়ারাল, মেন্টাল এবং ইমোশনাল। যেমন আমরা এই ওয়ার্কশপ গুলো ফিজিক্যালি করতাম, আমাদের এরকম একটা হচ্ছে হোয়াইট বোর্ড বা কাগজের মধ্যে বলা হতো কোনটা কি সিমটম আপনারা লিখেন, যার কারণে হচ্ছে আমরা গ্রুপ ডিসকাশন করে লেখা হতো, আমরা অনেক কিছু জানতে পারতাম। এবার আসি ফিজিক্যাল সিমটম গুলো, আমাদের হার্টবিট বেড়ে যাচ্ছে। জি জি, একটা কথা বলা যাবে? অবশ্যই। আমি
বুঝতে পারছি না আসলে আমি হচ্ছে কি যখন আমার খুব স্ট্রেস হয় আমি প্রচুর কান্না করি এবং কান্না হচ্ছে কি বন্ধ করতে পারি না, এটা হচ্ছে কি একদমই পারি না। মানে যখন হতে থাকে হতেই থাকে, এটা হচ্ছে কি বন্ধ হয় না, নিজে থেকে কখনোই পারি না। তো নিজে থেকে হলে যখন আমি জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে চাই তখন পারি না, কিন্তু সেটা নিজে নিজেই ঠিক হয়। কিন্তু ওইটা আমার খুব বড় একটা প্রবলেম। এটা মানে হয় যখন আমি স্ট্রেসে থাকি তখন এটা অনেক হয়। আপনার তাহলে হচ্ছে যে ইমোশনাল রেগুলেশন অর্থাৎ ইমোশন কিভাবে এক্সপ্রেস করতে ওইটা কান্না তো হেলদি, এখন এটা আপনার লাইফে কি পরিমাণ প্রবলেম করতেছে ওইটা আমাদেরকে দেখতে হবে। ওকে, আমরা আপনি কোন সাইকোলজিস্টের সাথে এই বিষয় নিয়ে কথা বলতে পারেন, উনি তাহলে আপনার ওভারঅল ইনফরমেশন গুলো জেনে এই বলতে পারবেন হচ্ছে এটা আসলে আপনার লেভেলে কতটুকু প্রবলেম নাকি ঠিক আছে। কারণ আমার নিশ্চয় কান্না আসতেছে, দ্যাটস মিন আমার অন্য জায়গায় কোনো থ্রেট বা কোনো প্রবলেম হচ্ছে, ওই জায়গাগুলো আমি কিভাবে হ্যান্ডেল করতে হবে ওইগুলো তো শিখতে হবে। এবার আমরা আসি আমাদের পড়ার মধ্যে, সেটা হলো যে আমাদের মাসেলের মধ্যে পেইন বা অন্যান্য বিষয়গুলো হবে। হাই ব্লাড প্রেশারের কথা বলা হয়েছে, বুক ব্যথা, মাথা ব্যথা, এরপর হচ্ছে যে পেট ব্যথা, ঘাম হওয়া, এই অন্যান্য যে আমাদের শরীরে ওজন কমে যাওয়া বেড়ে যাওয়া, এই বিষয়গুলো যে শারীরিক লক্ষণগুলো আছে সেগুলো দেখা দিতে পারে। এবার বিহেভিয়ারাল এর মধ্যে কি আছে, আমাদের মধ্যে হচ্ছে অনেকে স্মোক হচ্ছে করতে পারে, সে ড্রাগ নিতে পারে, তার পরবর্তীতে হচ্ছে অ্যাগ্রেশন বিহেভিয়ার গুলো দেখা দিতে পারে, ইটিং হ্যাবিট গুলো বা স্লিপ হ্যাবিট গুলো চেঞ্জিং দেখা দিতে পারে, আর তার বমি যে ভাবগুলো আছে সেগুলো চলে আসতে পারে। যেমন কয়েকদিন আগে আমির খানের হচ্ছে, আমি প্রচুর ইন্টারভিউ দেখতে ভালো লাগে, ওখান থেকে অনেক লার্নিং। সে বলছিল যখন হচ্ছে ধুম 3 করছিল ওখানে, পরবর্তী স্ট্রেসে থাকার সময় সে স্মোক খেত না, বাট স্মোক শুরু করে বলছে। পরবর্তীতে সে আবার ওইটা থেকে কাট করতে তার অনেক কষ্ট হয়েছে ফিরে আসতে। যার কারণে অনেকে অনেক ধরনের স্ট্রেসের মধ্যে থাকলে হচ্ছে অনেক সাইন সিম্পটম গুলো দেখা দেয়। এবার মেন্টালের ক্ষেত্রে আসে, আমাদের অনেকে অনেক কিছু ভুলে যায়, যেমন প্রথম দিকে একজনে বলছেন আমরা কনসেন্ট্রেশন দিতে পারি না, এরপর হচ্ছে ডিসিশন নিতে আমরা পারি না, কারণ আমাদের ব্রেনে অনেক সময় লজিক্যাল পার্ট গুলো কাজ করে না, এবং হচ্ছে যে আমাদের কনফিউশন গুলো দেখা যায়, এবং আমাদের যে হাসি আনন্দের যে জীবন ওগুলোর মধ্যে আমরা এত থাকতে পারি না। যে ছেলেটা দেখা যায় খুব বা মেয়েটা খুব হাসি খুশি জীবন সবসময় আনন্দে থাকতো, সে মনে হয় কোথায় হারিয়ে গেল। আর এর পরবর্তীতে আমাদের যে একটা এনার্জি লেভেল, সেটা যে কোনো ব্যাপারে হতে পারে, মোটিভেশন লেভেল, সেটা আমার ফিজিক্যাল ড্রাইভ হতে পারে অথবা কাজ করার ওই বিষয়গুলো আগ্রহটাও কমে যাচ্ছে, এবং অনেক আমরা খারাপ স্বপ্নগুলো দেখতে পাই। ইমোশনাল বিষয়গুলো আছে কি আমাদের অ্যাংজাইটি, তারপরে হচ্ছে যে অ্যাঙ্গারির বিরক্তি ভাব, এরপর হচ্ছে যে ফ্রাস্ট্রেশন, তারপরে অরি বা ভয়, এই বিষয়গুলো ইমোশনাল যে বিষয়গুলো আছে এগুলো দেখা যেতে পারে। আমরা এইভাবে হচ্ছে আমাদের যে বিষয়গুলো আছে আমরা বিষয়গুলো দেখব। এর পরবর্তীতে আমরা এইভাবে হচ্ছে আমাদের যে সিমটম গুলো আছে, সাইন গুলো আছে সেগুলো হচ্ছে আইডেন্টিফাই করবো, অর্থাৎ কোনটার মধ্যে কি। আমরা এগুলা লেখার হ্যাবিট করবো, লেখার হ্যাবিট কিন্তু অনেক হেলদি। আমি যদি করে প্রথম দিকে আমার একটু সময় লাগবে, কিন্তু পরবর্তীতে এত সময় লাগবে না। এবার পরবর্তীতে হচ্ছে আমরা যাই দেখবো, এখানে 2 নম্বরে কি লেখা আছে আমার এখান থেকে দেখা যাচ্ছে না। আইডেন্টিফাই স্ট্রেসর, অর্থাৎ আমাকে হচ্ছে যে কোন জায়গায় বলা, অর্থাৎ আমার স্টিমুলাস গুলো কি কি বা কি কি কারণ আমি খুব স্ট্রেসের মধ্যে পড়তেছি, সেই বিষয়গুলো হচ্ছে একটু আগে তো আমরা লক্ষণ দেখলাম, এখন লক্ষণের পরে হচ্ছে যে আমরা এবার দেখবো কি কারণ আমার এই প্রবলেমটা হচ্ছে, আমার এই কারণগুলো হচ্ছে দেখবো বা আমাকে কি ট্রিগার করতেছে, ট্রিগারিং পয়েন্ট গুলোকে আমরা বাহির করব, বাহির করে হচ্ছে যে আমরা দেখবো আমাদের প্রবলেম গুলো কোথায়। এবার আমাদের প্রবলেম গুলো হচ্ছে কি, আসলে প্রবলেমটা কি ফিজিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে, যেমন অনেকে হলো তার এনভায়রনমেন্ট, যা কলেজ লাইফে বা ইউনিভার্সিটি লাইফে ফার্স্ট ইয়ারের মধ্যে সে গ্রাম থেকে শহরের মধ্যে যখন কোচিং করতে যায় বা ইউনিভার্সিটি অন্য কোথাও পড়তে যায়, সে একটা নিউ এনভায়রনমেন্ট পায়, এনভায়রনমেন্টের সাথে সে খুব ম্যাচ করতে পারে না। অথবা ম্যারেজের ক্ষেত্রে ধরেন, ম্যারেজের ক্ষেত্রে হচ্ছে এটা লাইফ ইভেন্টের মধ্যে চলে আসতেছে, কেউ এক জায়গা থেকে আরেক জায়গায় ম্যারেজ করছে, এখন নিউ লাইফের মধ্যে বা পরিবেশের মধ্যে আসছে, এখানে সবাই খাওয়া দাওয়া, খাবার চলাফেরা সবকিছু অনেক ভিন্নতা আছে, এটাও তার মধ্যে একটা কিন্তু স্ট্রেস তৈরি করে। ফিনান্সিয়াল বিষয়টা যখন আমাদের
টাকা পয়সার প্রবলেম থাকে, অথবা আমরা খুব ঋণ থাকি বা ঋণ দেওয়ার, অথবা এমনও হতে পারে আমার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার টাকা দিতে হবে, এটাও আমাকে কিন্তু একটা স্ট্রেস তৈরি করতেছে। এরপরে আমার প্রতিষ্ঠানগতভাবে প্রতিষ্ঠানে অনেক রুলস রেগুলেশন আছে যেগুলো আমাকে স্ট্রেস তৈরি করতে, যেমন করোনার মধ্যে কিছু প্রতিষ্ঠান, গার্মেন্টস এর কথাই ধরি, আমাদের কয়েকদিন পর্যন্ত 10 তারিখ পর্যন্ত লকডাউন ছিল, কিন্তু গার্মেন্টস খুলে দিয়েছে সম্ভবত 1 তারিখে না 5 তারিখে। তাহলে এখানের মধ্যে এখন তাদের আসতে হবে ঢাকায়, এটা তাদের জন্য একটা হচ্ছে স্ট্রেসফুল সিচুয়েশন, অনেক একটা বড় প্রবলেম। যানবাহন নাই কিন্তু তাদের আবার চাকরি খাতিরে আসতে হবে। এই অর্গানাইজেশনের যে মাঝে মধ্যে রুলস রেগুলেশন আছে এগুলো প্রবলেম ক্রিয়েট করে। যেমন যারা সিইও থাকে অথবা এই চার্টার্ড অ্যাকাউন্টিং থাকে, ওদের তো একদম ফুল অর্গানাইজেশনের দায়িত্ব নিতে হয়। অর্গানাইজেশন এদেরকে হচ্ছে একটা নির্দিষ্ট প্রজেক্টে বা অ্যামাউন্ট দিয়ে দেয়, এই পর্যন্ত আমার লাভ হতে হবে, এই পর্যন্ত হচ্ছে যে আমার এই প্রফিট হতে হবে, এবং হচ্ছে ট্রানজেকশন লেনদেন এই পরিমাণ থাকতে হবে। তারা কিন্তু এই শুধু চার্টার্ড অ্যাকাউন্টিং যারা করে এমনি টাকা দেওয়া হয় না এদেরকে হিউজ পরিমাণ, এরা মেন্টালি প্রচুর পরিমাণে স্ট্রেস নেওয়া লাগে এবং অনেক কাজ করা লাগে। এবার হচ্ছে লাইফস্টাইল চয়েসের ক্ষেত্রে আমরা যেমন হচ্ছে অনেকে অনেক ক্ষেত্রে অনেক কিছু করেছি। আমরা করোনার মধ্যে যে একটা লাইফস্টাইল অনেকের মধ্যে দেখা যাচ্ছে, আমরা রাত্রে জেগে আছি, মোবাইল ফোন অনেক বেশি অ্যাডিক্টেড হয়ে আছে, এখন কিন্তু ইচ্ছা করলে অনেকে এগুলো ছাড়তে পারতেছে না। আমরা আবার হচ্ছে কেউ অনেক আনহেলদি খাবারটা বা ফাস্ট ফুড খাবারটাকে সে চুজ করে নিচ্ছে, এগুলো আমাদের স্ট্রেস ক্রিয়েট করতেছে। এবার 3 নম্বরের বিষয় হচ্ছে যে আমাকে যে বিষয়টা হচ্ছে যে যেগুলো স্টিমুলাস আছে, স্টিমুলাসের পিছনে হচ্ছে যে আমার যে থট গুলো আছে, থট গুলো কি বা কারণগুলো কি, আমরা কারণগুলো হচ্ছে যে দেখার চেষ্টা করব। আমার যে হচ্ছে আমার আগে আমরা যেগুলো করছি অর্গানাইজেশন, ফিনান্সিয়াল বা ফিজিক্যাল, আমার এনভায়রনমেন্টটা চেঞ্জ এখন কেন হলো, এনভায়রনমেন্ট চেঞ্জ বা অর্গানাইজেশন রুলস কেন দিল, আমরা যত ডিপে অ্যানালাইসিস করতে পারবো আমাদের তত প্রবলেমটাকে ইজি হবে। যেমন হলো এবার পরবর্তী 4 নাম্বার আমরা ম্যানেজ স্ট্রেস কিভাবে করব, সেখানে হচ্ছে আমাদের প্রবলেম সলভিং অ্যাবিলিটিটা বাড়াতে হবে। আমার যে প্রবলেমটা আছে আমি কিভাবে সলভ করব, এবং হচ্ছে যে আমাদের লাইফ প্যাটার্ন গুলোকে হচ্ছে যে সার্কেলটাকে আমরা হেলদি ভাবে নিতে হবে, এবং আমাদের যে লাইফ প্যাটার্ন কোন সময় কি হচ্ছে ওই বিষয়টা, যেমন আমরা 18 বছর বা 20-21 বছর পর্যন্ত আমরা অনেক ফ্রি থাকি, রিল্যাক্স। ইউনিভার্সিটি লাইফ যখন শেষ হয়ে যাচ্ছে ওই সময় আস্তে চাকরির একটা পেরেশানি চলে আসে, চাকরি পেরেশানির পরে চাকরি পাওয়া না পাওয়া, এরপরে ম্যারেজ করা, ম্যারেজ করে সন্তান, সন্তানদের পর আবার তাদেরকে লালন পালন, তাদেরকে বিয়ে, বৃদ্ধ হয়ে যাওয়া, এই যে আমাদের একটা সার্কেল চলতেছে, এখানে এই বিষয়গুলোকে হচ্ছে যে বোঝা এবং এগুলোকে হ্যান্ডেল করার অ্যাবিলিটি অর্জন করা। এখনকার সময় অনেকে আমরা পজিটিভ প্যারেন্টিং বা প্যারেন্টিং লার্নিং এর কথা বলি, অনেকের কাছে এটা খুব মানে সহ্য হয় না, কিরা আমাদের মা বাবারা প্যারেন্টিং এগুলো শিখেছে, আমাকে কেন শিখতে হবে? হ্যাঁ, শিখতে হবে, কারণ আমরা অনেক কিছু জানি না, আমাকে জানতে হবে কোন জায়গায় কিভাবে কাজ করতে হবে। যেমন আজকে সকালে হচ্ছে আমাকে একজন ডাক্তারে, আমরা একসাথে সকালে হাঁটার পর ফজর নামাজ পড়ে উনি বলতেছে, দেখো আমি তো শিশুদের অনেক রোগ দেখি, অনেক আসে অনেক কোশ্চেন করে নিউট্রিশন রিলেটেড, কিন্তু আমি তো তাদেরকে বলতে পারি না হচ্ছে যে আমি ডাক্তার, আমি শুধু মেডিসিনের অভিজ্ঞ, নিউট্রিশনের বিষয়ে অভিজ্ঞ না, যার কারণে আমাকে অনেক কিছু জানতে হয়। এবার আমরা আরেকটা বিষয়, আরেকটা স্টেপ বিষয়টাকে জানবো অন্যভাবে, হচ্ছে ম্যানেজ স্ট্রেসটাকে ম্যানেজ করা শিখবো। আগে বলা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ওয়ার্কশপে বলা হয়েছে অনেক টেকনিক এখানে আলোচনা করা হবে, সবগুলো অ্যাপ্লাই করা দরকার নেই, যার জন্য যার যেটা ভালো লাগে, যার জন্য যেটা সুইটেবল হয় ওইটাই আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমরা প্রবলেমটাকে হচ্ছে যাই আগে আইডেন্টিফাই করব এবং এটাকে অ্যানালাইজ এবং হচ্ছে রেজাল্ট কি আসতে পারে ওই বিষয়টাকে আমরা দেখব। এর পরবর্তীতে হচ্ছে আমরা যে আরো ইনফরমেশন ডাটা গুলো কালেক্ট করব, এগুলো আমরা ডিটেইলস করব। পরবর্তীতে হচ্ছে আমাদের সলিউশনটা কি হতে পারে সেটা আমরা অনেকগুলো সলিউশন বাইর করব, তারপরে এর মধ্যে বেস্ট কোনটা সে বেস্টটাকে দেখব। বেস্টটাকে দেখার পরবর্তীতে হচ্ছে যে আমরা কি করব, এটাকে অ্যাপ্লাই করব। আসলে অ্যাপ্লাই করে হচ্ছে যেমন যারা রিসার্চ স্কিল ডেভেলপমেন্ট বা অন্য কোনো কিছু পাইলট স্টাডি নামে কথা আছে, আমাদের যেমন সরকার অনেক সময় পাইলট স্টাডি করে, যেমন এখন পুলিশদের নিয়ে হচ্ছে এই শরীরের মধ্যে ক্যামেরা যে লাগাবে, এটা চট্টগ্রাম অঞ্চলে পাইলট স্টাডি চলতেছে, অর্থাৎ ওখানে আগে অ্যাপ্লাই করে দেখছি এটা কতটুকু কার্যকর, যদি দেখে অনেক ভালো কার্যকর তাহলে ওভারঅল পুরো দেশের মধ্যে দিয়ে দিবে। তাহলে আমি যে একটা সলিউশনের দিকে আসতেছি এটাও একটু ইমপ্লিমেন্ট করতে হবে, ইমপ্লিমেন্ট করে আবার ইভ্যালুয়েশনে আসতে হবে।
এবার আমরা প্রবলেমটাকে হচ্ছে যে প্রবলেমটাকে দেখা, প্রবলেমটাকে এমন এবং ক্ল্যারিফাই করা রেজাল্ট গুলোকে, এবং এখানে অনেকগুলো কোশ্চেন আমরা করে হচ্ছে যে সেটা আমরা বাহির করতে পারি। আর আমরা যেমন এটাকে আসলে সমস্যা নাকি হচ্ছে যে আমি এটাকে সমস্যা না, এবং হচ্ছে এটা কি পার্সোনাল রিয়াকশন নাকি হচ্ছে আসলে আমার হাতে নেই, এরকম একটা বিষয়। আরেকটা হলো হচ্ছে যে কালেক্টেড ফ্যাক্টস এন্ড আইডিয়া, আমরা যে আইডিয়া গুলো আছে যে আমার অর্থাৎ আমার ওই রিলেটেড ইনফরমেশন গুলো কালেক্ট করতে হবে। আমি যত বেশি ইনফরমেশন গ্যাদার করব তত বেশি হেল্পফুল হবে। যা আপনাদের এই স্লাইডের কথা ধরে আমার কাছে হচ্ছে যে যেমন আমি স্ট্রেস ম্যানেজমেন্ট, আমার কাছে যত রিসোর্স আছে আমি হিসাব করে দেখলাম এই স্ট্রেস ম্যানেজমেন্ট আমার কাছে প্রায় 9টা স্লাইড আছে। তাহলে ওখান থেকে আমার কাছে তাহলে স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে প্রচুর হিউজ ইনফরমেশন আছে, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে প্রচুর, এরকম আমার কাছে অ্যাভেলেবেল অনেক আছে। তাহলে আমার কাছে এরকম যখন এত ইনফরমেশন থাকে আমি ওখান থেকে বেস্ট গুলো চুজ করে করে তো এখানে নিয়ে আসতে পারি। আমাদের লাইফের প্রবলেম আমরা যদি এইভাবে ইনফরমেশন খুব কালেক্ট করি, যত বেশি জানবো তত আমাদের হেল্প। এগুলো তো আলোচনা করা হলো, আমরা যা জানলাম হচ্ছে এবার এটাকে অ্যানালাইসিস করে একটা সমাধানের পথে নিয়ে আসবো। অনেকগুলো অল্টারনেটিভ অপশন হচ্ছে বাহির করবো, শুধু একটা না। এই যে আমি এটা করছি এটার জন্য এটা, অর্থাৎ আপনাদের প্রথম থেকে আমি প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি এরকম হচ্ছে আমরা করব। এর মধ্যে হচ্ছে যেটা আমার জন্য খুব ভালো হয় ওই বিষয়টা আমরা চেঞ্জ করব। এবার আসে আরেকটু বিষয়টাকে জানি আমরা স্ট্রেসটাকে অন্য কিভাবে হ্যান্ডেল করব। এটা আমরা কোনো কিছু হচ্ছে যে রিয়াকশন বা করার আগে আমরা একটু নিজেকে থামাবো, থেমে হচ্ছে ওই বিষয়টাকে জানবো। এর পরবর্তীতে হচ্ছে যে আমরা কিভাবে হচ্ছে যে ওই বিষয়টাকে রেসপন্স করব। ইমোশনাল রিয়াকশন পরে একটা স্লাইড আছে, আমি আগে বলে দিচ্ছি। ইমোশনাল রিয়াকশন আর ইমোশনাল রেসপন্স এই দুইটার মধ্যে পার্থক্য আছে, আপনারা কেউ কি বলতে পারবেন? ইমোশনাল রিয়াকশন আর ইমোশনাল রেসপন্স। যারা সাইকোলজিস্ট সিনিয়র আপনারা বলবেন না, স্টুডেন্ট লেভেলে যারা আছেন আপনারা বলেন। এখানে আমার পরিচিত অপরিচিত অনেকে আছে আমি জানি যারা এখনো পড়াশোনা আছে, আপনারা একটু বলেন ইমোশনাল রেসপন্স আর ইমোশনাল রিয়াকশন এই দুইটার মধ্যে পার্থক্য কারো জানা নেই? আচ্ছা ভাই, আমি বলো আকাশ বলো। ইমোশনাল রিয়াকশন আর ইমোশনাল রেসপন্স। ওকে, এটা যদি আমি একটু উদাহরণ দিয়ে বলি তাহলে বিষয়টা এরকম। রিয়াকশন থেকে তো বোঝাই যাচ্ছে এটা একটা প্রতিক্রিয়া, আমি আবেগটাইত হয়ে কোন একটা প্রতিক্রিয়া করে বসলাম হুট করেই, ঠান্ডা মাথা না ভেবে। যেমন ধরেন আমি গাড়ি চালাইতেছি, ড্রাইভিং করতেছি, হঠাৎ করে কোন একটা লোক আমার সামনে এসে পড়লো গাড়ির সামনে। তো এই সময় আমি যদি তাকে কোনো কিছু চিন্তা ভাবনা না করি, আমি রেগে গিয়ে বকাঝকা দেই কিংবা মানে একটু খারাপ কিছু আচরণ করি তার প্রতি, তাহলে এটা হলো আমার ইমোশনাল রিয়াকশন, যেটা একটা আমি হুট করে প্রতিক্রিয়া দেখলাম। আর ইমোশনাল রেসপন্সটা আমার যতটুকু ধারণা সেটা এমন হতে পারে যে এই সময় আমার দায়িত্বটা কি। আর সে আমার গায়ের সামনে এসে পড়লো, তখন যদি আমি চিন্তা করি পজিটিভলি, একটা যদি আমি পজিটিভ ইন্টারপ্রিটেশন দাঁড় করাই যে হয়তোবা তার এমন কোনো তারা আছে, সে তার কোনো হয়তোবা কোনো আত্মীয় অসুস্থ হতে পারে বা কোনো গুরুতর কোনো ঘটনা ঘটতে পারে যার কারণে সে স্বাভাবিকভাবে বের হতে পারে নাই, হুট করে আমার গায়ের সামনে এসে পড়ছে, এটা তারও ফল্ট না আমার ফল্ট না। এভাবে দায়িত্ব নিয়ে যদি একটা চিন্তা ভাবনা করে আমি একটা ইন্টারপ্রিটেশন দাঁড় করাই এবং তাকে যদি আমি ওইভাবে রিয়াকশনটা না করি, তাহলে এটা আমার ইমোশনাল রেসপন্সের পর্যায়ে পড়ে। আমি যতটুকু বুঝলাম ততটুকু বললাম। আলহামদুলিল্লাহ আকাশ, তুমি যা বলছো প্রায় অনুমান করে যা বলছো পুরাটাই সঠিক। এখন বলো আমরা ইমোশনাল রিয়াকশন এবং রেসপন্সের মধ্যে কোনটা করব? অবশ্যই ইমোশনাল রিয়াকশন, হুট করে কোনো ডিসিশন না নিয়ে রিয়াকশন করাটা ক্ষতিকর। ওকে। আর রিসেন্ট একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছে, ইন্ডিয়ান একটা মেয়ে হচ্ছে যে গাড়ি ড্রাইভারকে হচ্ছে সে মারতেছে, এখন সে কি ওখানে ইমোশনাল রিয়াকশন দিয়েছে না রেসপন্স করছে? রিয়াকশন। যাক, আপনার বুঝতে পারলেই হলো। তাহলে আমরা আস্তে লার্নিং করতে হবে যে অনেকে বলেন আমরা কন্ট্রোল করতে পারি নিজেকে, আমি যা আসে করে ফেলি, অর্থাৎ আমি রিয়াকশনের মধ্যে হচ্ছে যে খুব বেশি সময় দিচ্ছি, আমাকে হচ্ছে রেসপন্সের দিকে যেতে হবে। এবার হচ্ছে আমাদের কিছু অনেকগুলো আছে যে প্রটেক্টিভ বিহেভিয়ার, অর্থাৎ যেগুলো করে আমরা এই ভালো থাকার চেষ্টা করি, কিন্তু হচ্ছে যে এগুলো আমাদের অনেক লাইফে যে প্রবলেম ক্রিয়েট করে।
এখানের মধ্যে আমরা হচ্ছে ফার্স্টে আন্ডারস্ট্যান্ড করতে হবে আমাদের ইনিশিয়াল বিষয়গুলো এবং অ্যাপ্রোচ গুলো, প্রবলেম গুলো কি কি। আর একটা হচ্ছে যে আমার কন্ট্রোল লেভেল গুলো জানতে হবে এবং আমাকে কি ইনফ্লুয়েন্স করতেছে। এর পরবর্তীতে হচ্ছে যে আমার আউটসাইডে যে সার্কেলটা আছে ওইটাকে হচ্ছে যে আমি কি বাড়াতে পারছি নাকি ওইটা আমাকে কমাতে পারছি, অর্থাৎ নিজের হাতের যে কন্ট্রোলটা নিজের কাছে নিয়ে আসা নিতে হবে। এবার আপনারা হচ্ছে যাদের কাছে কয়জনের হাতের আশপাশে যে খাতা কলম আছে, আমরা একটু এখানে অ্যাংজাইটি, স্ট্রেস এবং হচ্ছে ডিপ্রেশন একটা চার্ট আছে, কয়েকটা কোশ্চেন আছে, আমরা মেজারমেন্ট করতে পারবো। এই কয়জনের কাছে হাতের আশপাশে হচ্ছে যে কলম পেন আছে, এই খাতা আছে? আমার কাছে আছে। দুইজন, তিনজন? হ্যাঁ আমার কাছে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আছে না? দেখেন আমাদের ডিপ্রেশন, স্ট্রেস এগুলোর অনেক স্কেল আছে। আপাতত আমরা এখন একটা ইউজ করি, সেখানের মধ্যে আমরা হচ্ছে এখানে মার্কিং করব। মার্কিংটা হচ্ছে যে 3 দিব কখন, যখন আমার ওই কাজটা হচ্ছে সব সময় হয়। আর আমরা 2 দিব হচ্ছে যখন আমরা মাঝে মধ্যে হয়। আর 1 দিব হচ্ছে যখনই হয় না। আমাদের এখানে 12টা কোশ্চেন আছে। এখানের মধ্যে প্রথম কোশ্চেনটা আপনারা হচ্ছে লিখতে পারেন। নিজেকে হচ্ছে যে সবসময় কি আপনি আপসেট পান, এর পরবর্তীতে হচ্ছে নিজের একটু কোশ্চেন গুলো করে নিতে পারেন। 2 নাম্বারটা হচ্ছে আপনার যে ওভার রিঅ্যাকশনটা, সিচুয়েশনটা আছে সেখানে আপনি কি করেন। আমি কোশ্চেন এখানে কয়টা এখানে রেখে দিচ্ছি, আপনাদের শেষ হলে বলেন সব সময় হয় নাকি মাঝে মধ্যে নাকি হয় না মোটেও। সবসময় হলে 3, মাঝে মধ্যে হলে 2, আর না হলে একদম 0, 1। শেষ হলে আপনারা হাত তুলেন। সাদিয়া, মাহমুদ আলম, আপনারা যারা হাত তুলে রাখছেন আপনাদের কি শেষ? ওরা মনে হয় স্ক্রিনশট দিয়েছে। ও ঠিক আছে, 2-1 জন করলে হবে। এবার পরবর্তীতে হচ্ছে একটু আগেরটা একটু দিবেন, আমি করতেছিলাম। ওকে। ধন্যবাদ। আমাদের বাংলা অনেকগুলো স্কেল আছে, বাট এটা দেখলাম একটু মেজারমেন্ট করি। হ্যাঁ, এক্সামের শেষ হলো। এবার 9, 10, 11, 12। আপনারা কে কে করতেছেন নাকি হচ্ছে যে চুপ আছেন? একজন তো বলতেছে করতেছেন, আর কে? আমি স্ক্রিনশট নিচ্ছি আর কি। ওকে ঠিক আছে, 2-1 জন করলে আপনারা একটু রেজাল্ট গুলো জানান। এই 12টা যোগ করেন, যোগ করলে হচ্ছে যে কত হয় আমাদেরকে একটু বলেন। ডিপ্রেশনটা হচ্ছে যে আমরা এই স্ক্রিনশটটা আপনারা নিয়ে নেন। ওকে, নাহিদা বলতেছেন করতেছে। ডিপ্রেশনটা করা লাগবে না, স্ট্রেসটার রেজাল্ট জানাই দিয়েন তাহলে হবে। আর এটা স্ক্রিনশটটা নিয়ে নিন।
স্ট্রেস যে যিনি করছেন আপনার স্কোর কত আসছে একটা আমাদের সাথে শেয়ার করবেন? ভাইয়া 23 আসছে। কত? 23। 23। আর অন্য কারো? যে আমারও 23। সব 23। এই আপনাদের বয়স কি কারো সবার কি 23 এর কাছাকাছি? জি ভাইয়া, হুম। 21-22 চলছে। তাহলে আমার দেখেন আমরা হচ্ছে যে স্ট্রেস এর ক্ষেত্রে 23 যেটা আসে ডান পাশে দেওয়া আছে, তাহলে মডারেট লেভেলে হচ্ছে স্ট্রেস, আপনার সিভিয়ার অথবা এক্সট্রিম সিভিয়ার লেভেলে নাই। এই তো এটা হচ্ছে এখানে স্কোরিংটা দেওয়া আছে। এবার আসি সবচেয়ে সিরিয়াস বিষয়, প্রত্যেকে জব করতে হয়, জবের ক্ষেত্রে আমাদের প্রচুর স্ট্রেস ফিল করতে হয়। আমার এই গত 1 বছর মধ্যে হচ্ছে প্রচুর আমার বাইরের দেশে বা বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের সাথে আমার কাজ করা হয়েছে, যার কারণে আমাকে প্রচুর স্ট্রেস নেওয়া লাগছে এবং এখন তো আলহামদুলিল্লাহ নিজের প্রতিষ্ঠান আছে, আলটিমেট অনেক স্ট্রেসে থাকতে হয় এবং এটা আমাদের কিছু অনেক কিছু লার্নিং করে এবং রিয়েলিটি সম্পর্কে শিক্ষা দেয়। এবার আসি কমন কজ আমাদের ওয়ার্ক প্লেসের ক্ষেত্রে হচ্ছে যে সাকসেসের ক্ষেত্রে হচ্ছে আমাদের কারণে, যেমন অনেক ক্ষেত্রে প্রমোশন চায়, কেউ প্রমোশন কুইকলি চায় এই অথবা কারো প্রমোশন হচ্ছে না, এই বিষয় নিয়ে অনেকেই স্ট্রেস থাকে। আবার ওয়ার্কিং প্যাটার্ন, যেমন আমাকে যদি এমন কোনো ওয়ার্কিং প্যাটার্ন দেয়া হয় যেটা নাম মুখস্থ রাখতে হবে অথবা চেহারা মুখস্থ রাখতে হবে, আমি বিন্দু মাত্র পারবো না। আমি মানুষের নাম চেহারা আমার মনে থাকে না, কিন্তু আমার হিস্ট্রি মনে থাকে। তাহলে আমাকে যদি এখন ওই জাতীয় যেটা আমার দ্বারা হয় না ওইটা দিলে আমার কিন্তু আলটিমেট স্ট্রেস হয়ে যাবে। আমি চিন্তা করি মাঝে মাঝে বাসের হেল্পার যদি আমি হই তাহলে হচ্ছে হবে কি আমি মনে ঠিক মতন টাকাও কাটতে পারবো না, কারণ ওই যোগ্যতা আমার কাছে নাই। এর পরবর্তীতে হচ্ছে যে আমাদের ওয়ার্কিং কন্ডিশন, যেমন দিনের বেলা কাজ করলে আমাদের এবং হচ্ছে যারা রাত্রে কাজ করে এদের মধ্যে স্ট্রেসের মেন্টালিটি অনেক পারে, যেমন যারা খুব মর্নিং এ কাজ করে, যারা ইভিনিং করে, যারা নাইট করে, ওয়ার্কিং যে টাইম শিডিউল এর কারণে কিন্তু আমাদের স্ট্রেসের মধ্যে অনেক পার্থক্য চলে আসে। আবার হচ্ছে যে কাজের যদি পরিমাণ দায়িত্ব অনেক বেশি থাকে তখন স্ট্রেস চলে আসে। কার আন্ডারে কাজ করতেছি সেটা আমাদের স্ট্রেসের কারণে। যেমন আমাকে একবার অনেক আগে এক আঙ্কেল বলতেছিলেন, উনি একটা ওষুধ কোম্পানিতে কাজ করতেন, হিস্টাসিন এগুলো বানানো লাগতো। আমি বলছি ওখানে তো ভালো বেতন ছিল, চলে আসছেন কেন? বলতেছে মামা দেখো ওখানে আমার যে ম্যানেজার ছিল একটা পাগলের মতন ছিল, সে একবার বলে এই সুইচ দাও, প্রথম পরে দিয়ে দেওয়ার পরে বলে না এটা না ওইটা দাও, প্রথম পদে এটা করার পর বলো ওইটা দাও। অর্থাৎ সে কোনো কাজ শেষ করে না, এর আন্ডারে কাজ করলে উল্টা আরো প্রেসারে পড়তে হয়। তাহলে কার আন্ডারে কাজ করতেছি এবং হচ্ছে যে সেটা আমার খুব দেখতে হবে। আরেকটা আমার কোন কোন জায়গায় কনফ্লিক্ট আছে, আমার কনফ্লিক্ট বিষয়গুলোকে হচ্ছে যে স্ট্রেস আমাকে ক্রিয়েট করতে পারে। যেমন আমি কিছু অর্গানাইজেশন অথবা কিছু ব্যক্তির সাথে চলাকালীন আমি জানি এরা হচ্ছে এই ভুলগুলো করবে বা এরা এই প্রতারণা করার হচ্ছে টেন্ডেন্সি ওদের মধ্যে আছে, যেটাকে কিন্তু আমাকে আলটিমেট একটা কনফ্লিক্ট সিচুয়েশনের কারণে হচ্ছে যে স্ট্রেস দিচ্ছে। অথবা যারা আমি ক্লাস রিপ্রেজেন্টেটিভ সিআর এর উদাহরণ দিলাম, ইউনিভার্সিটিতে সবাই কাজ করতেছে, ওদের এইরকম স্ট্রেসের মধ্যে থাকে, কনফ্লিক্টের মধ্যে। কিছু ক্লাসে কিছু লোক চাচ্ছে পরীক্ষা হোক, কিছু ছেলে চাচ্ছে পরীক্ষা না হোক, এখন দুই পক্ষে যুক্তি আছে, সে কি করবে? এটাও তাকে একটা প্রবলেমের মধ্যে ফেলে দেয়। আর রেসপন্সিবিলিটি, আমার যদি অতিরিক্ত মাত্রায় দায়িত্ববোধ চলে আসে সেটা আমাকে কিন্তু হচ্ছে যে একটা মানসিক চাপের মধ্যে দিয়ে দেয়। আর কাজের মধ্যে হচ্ছে আমাদের অন্যের সাথে সম্পর্ক, সেগুলো দেয় যদি আমার আশপাশে যাদের সাথে আমি কাজ করি এদের সাথে আমার সম্পর্ক ভালো না হয়, কেউ কারো চেহারা দেখতে না পারি, আমাকে আলটিমেট এটা হচ্ছে একটা স্ট্রেসের মধ্যে দিয়ে দেবে। পর আমার কেউ যদি হচ্ছে খুব ওয়ার্ক চেঞ্জ করে তার অবস্থাগুলা এই কাজের ধরন অথবা কোম্পানি এটা কিন্তু তাকে একটা স্ট্রেস দিয়ে দিবে, কারণ এটা তার রেপুটেশন কিন্তু কমে যাচ্ছে। বা নিউ আগে ধরলাম হচ্ছে সেই ফ্যাক্টরির মধ্যে হচ্ছে যে জামা সেলাই করতে ওইটা কাজ ছিল, এখন নতুন জায়গায় যাওয়ার পর হচ্ছে যে তাকে ইস্ত্রি করার হচ্ছে যে কাজ দেওয়া হলো, যার কারণে চেঞ্জিং এর কারণে তারও কিন্তু একটা মানসিক চাপ আসতে পারে। এবার আমরা কিভাবে ম্যানেজ করব? ম্যানেজ হচ্ছে যে নিজেকে পরিবর্তন করা অথবা সিচুয়েশনটাকে পরিবর্তন করা। নিজে পরিবর্তন বা এনভায়রনমেন্ট, যদি এনভায়রনমেন্ট পরিবর্তন না হয় নিজেকে ব্লেম করার কোনো কিছু নেই, চেঞ্জিং, অলওয়েজ চেঞ্জিং, হেলদি ওয়েতে চেঞ্জিং করার ট্রাই করবেন। আর একটা হলো হচ্ছে যে আমাদের লাইফে আবার এগুলো অ্যাকসেপ্টেন্স কোয়ালিটিটা হচ্ছে যে
মেনে নিতে হবে। অ্যাকসেপ্টেন্স এর ক্ষেত্রে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ওয়ার্কশপে বলা হয়েছে আমরা ভালো খারাপ যেটা আছে দুইটাকেই মেনে নিব। আমার যেমন আমি একটা কাজ করতেছি এটা যে ভালো গুণ ওইটাও মেনে নিব, যেমন খারাপ যেটা আছে ওইটাকেও মেনে নিব। আর যেমন আমি আজকে জবের কথা বলি, আমি যে কোনো একটা সরকারি জবের কথা, আমি বিসিএস বা অন্য কোনো কিছু অনেকে হচ্ছে যে স্বপ্ন, তাহলে হলে কি হবে, সে অনেক নাম কামাবে অনেক কিছু, কিন্তু এর জন্য তো তাকে অনেক কষ্ট করতে হবে, অনেক রাত অনেক পড়াশোনা অনেক কিছু মুখস্থ করতে হবে। অতএব আমাকে ভালো খারাপ দুইটাই হচ্ছে দেখতে হবে এবং মেনে নিতে হবে। আমরা লাইফ পার্টনার চুজের ক্ষেত্রে হচ্ছে এটা আমি মনে করি খুব বেশি দরকার। আমরা যারা চুজ করে অনেকে হচ্ছে টাকা পয়সা সৌন্দর্য অনেক কিছু দেখে বা ধার্মিকতা যে যেটা পছন্দ করে দেখে নিচ্ছে। আর একজন মানুষ তার ফেরেশতা না বা শতভাগ হচ্ছে এই পরিপূর্ণ না, তার মধ্যে কিছু গুণ কিছু খারাপ গুণ সবকিছু আছে, অতএব আমাকে এগুলো মেনে নিতে হবে। লাইফটা এত খুব সুন্দরভাবে যাবে এমনটা, আমার মন মতো হবে এমনটা কিছু না। যেমন আমি কিছু লোকদেরকেও দেখেছি যাদের চিন্তা ভাবনা বা তাদের প্ল্যানিং এর বাইরে বা তাদের চাওয়া পাওয়ার বাইরে যদি কোনো কিছু হয়, মানে হুলস্থুল একটা কাহিনী তৈরি করে ফেলে যতটুকু পারে, কিন্তু এটা তো আর হেলদি হয় না, সবকিছু আমাদের মন মতো হবে না। আরেকটা হলো আমাদের ওয়ার্ক প্লেসের ক্ষেত্রে যে জায়গায় আমার স্ট্রেসটা তৈরি হচ্ছে ওখানের মধ্যে আমি এটাকে বন্ধ করার কোনো ওয়ে আছে কিনা। যেমন হলো আমার ওয়ার্ক ধরলাম আমাদের প্রতিষ্ঠানের ম্যানেজার, উনি খুব হচ্ছে যাই সবাইকে দিয়ে শেষ ছুটির আগ মুহূর্তে যাই সবাইকে এমন একটা কাজ দিচ্ছে যেটা হলো কি করতেছে সবাই আরো অতিরিক্ত থাকা লাগতেছে বা সবার মুড অফ হয়ে যাচ্ছে। তাহলে আমি এটাকে প্রিভেন্ট করা, যদি আমি হেলদি ওয়েতে প্রিভেন্ট করি, আমি অথরিটি ফিগারের সাথে বা আমরা নিজেরা অ্যাসেপ্টিভ ভাবে যে বলি, তাহলে আমার এই স্ট্রেসটাকে কিন্তু কমে যাবে। আর আরেকটা হলো যে আমাদের ব্যালেন্স করতে হবে পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ। যেমন সকালবেলা আমি বললাম না একজন ডাক্তার সাহেবের সাথে হেঁটেছিলাম, ওনাকে আমি কথা বলছি, উনি খুব ধার্মিক মানুষ, মানুষকে প্রচুর ফ্রি ট্রিটমেন্ট দেয়, সবাই ওনার কাছে ম্যাক্সিমাম এই মেন্টালিটি নিয়ে আসে যে উনি ফ্রিতে দেখে নিবে। তাহলে এবং হয় কি যার কারণে হচ্ছে যে উনি ঠিক মতন কাজগুলো করতে পারে না, অর্থাৎ উনিও তো ডাক্তার হয়েছে, ওনারও তো ইনকাম হবে, ওখানে তো প্রবলেম হয়। যেমন উনি একটা কথা শেয়ার করলো, আমি বলছি না সব লোকে খারাপ, আমি সিচুয়েশন প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফে পার্থক্য না জানার কারণে কি প্রবলেম। ওনার সাথে হচ্ছে একজন আলেমের হচ্ছে খুব প্রবলেম হচ্ছে, উনি খুব রিলিজিয়াস, ধার্মিক আলেম ওলামা হাফেজ এদেরকে খুব সম্মান করে। এবার উনি আসছে একটা ছেলেকে নিয়ে আসছে যার হচ্ছে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে। এখন উনি সাইকিয়াট্রিকে কিছু মেডিসিন গুলো দিয়েছে, সাইকিয়াট্রিক মেডিসিনে কিন্তু একটা অনেকগুলোর হচ্ছে সাইড ইফেক্ট থাকে হচ্ছে যে ঘুমের ওষুধ, যে অনেকে হচ্ছে মানে ঘুম আসে মানুষ এটাকে ঘুমের ওষুধ জানে, কিন্তু এর অন্য বিষয় আছে, ওই বিষয়টা হচ্ছে মানুষ জানে না। যেমন আমাকে কয়দিন আমার মধ্যখানে একবার খুব আমার অ্যাংজাইটি ছিল, ওই যে ওই সময় ডাক্তার আমার মাথা কুল থাকার জন্য, আমি কিন্তু অনেক ক্রেজি পারসন, যত ঠান্ডা মনে হচ্ছে আমি এত ঠান্ডা বা মারাত্মক ক্রেজি। ওই সময় দিলেও আম্মু আমাকে দেখে বলতেছে কিরে এটা তো ঘুমের ওষুধ, কিন্তু উনিও নার্স, উনিও জানে এটার অল্টারনেটিভ কি কি আছে। অতএব আমাদের দেশের মেন্টালিটি গুলো এমন। এবার ওই হাফেজ সাহেব হচ্ছে মাদ্রাসা শিক্ষক, উনি আসে যা বলতেছে আপনি এই ওষুধ কেন দিচ্ছেন, এই ওষুধ কেন দিচ্ছেন, এই ওষুধ কেন দিচ্ছেন। আর এখন ওনার ডাক্তার সাহেবের থিঙ্কিং হলো আমি ছেলের সামনে কিভাবে বলি এর মানসিক সমস্যা, এর মানসিক রোগ, এই জন্য আমি এই রোগগুলো দিচ্ছি। উনি বলছে আমি যে ওষুধ দিচ্ছি আপনি ওষুধগুলো খান না, উনি রেগে গেল। উনি বলছে আপনি জানেন না একজন হাফেজদের সাথে কিভাবে কথা বলতে হয়, এটা কারণ উনি ওনার দেখেন ওই হাফিজ সাহেবটা হচ্ছে বা শিক্ষকটা আসছে, দেখেন আবার প্রত্যেক আলমের খারাপ বলতে, আমি শুধু একটা সিচুয়েশন বর্ণনা করতেছি, আমাদের সবাই লাইফ হয়। উনি আসছে ডাক্তারের কাছে, এখানে প্রফেশনালিজম মেনটেন করতে হবে। এই ডাক্তার যখন মাদ্রাসায় যায় কোনো মাসলা মাসালে যায় তখন অন্য হিসাব এইভাবে রেসপেক্ট আছে, কিন্তু এখানে তো ডাক্তারকে সম্মান করতে হবে। কিন্তু উনি ওই প্রফেশনাল লাইফ এবং হচ্ছে পার্সোনাল লাইফ দুইটাকে আলাদা করতে পারে নাই, যার কারণে মনে করছে ওনার ডাক্তারের চেম্বারটা ওনার পার্সোনাল লাইফের মতন, ওই একদম নরম বিনয় যেরকম আমরা ফতুয়া বা মাসলা মাসে জানতে চাই এরকম। অর্থাৎ উনি ইনস্ট্যান্ট ওখানে ওষুধগুলা কিছু আছে ওনার মুখের উপর মেরে দিয়ে চলে আসছে, এরপরে অনেক। তাহলে এই প্রবলেমটা কেন হবে? পরে আমি ওইগুলা নিয়ে আলোচনা করছি, তখন ভাইয়াকে বললাম দেখেন ভাই আপনার হচ্ছে পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ এই দুইটার মধ্যে হচ্ছে পার্থক্য যে আছে, ব্যারিয়ারটা আছে, ওই বিষয়টা জানতে হবে। এই বিষয়টা জানলে আমরা আমাদের চাই স্ট্রেসটা নিয়ে আসবে, কমে আসবে। এবার হচ্ছে আমরা প্রিভেনশনের দিকে বেশি মনোযোগ দিব। অর্থাৎ আমার হাত কাটা গেলে হচ্ছে আমি হ্যাক্সিসল বা এটার অন্য কোনো কিছু হচ্ছে ব্যবস্থা করব, এটা তো করলাম, কিন্তু যেন আমার হাতে না কাটা যায় এটাই তো আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
তাহলে আমরা হচ্ছে যে এখানে একটা হেলদি লাইফ লিড করতে পারি। এর পরবর্তীতে আমরা রিল্যাক্সেশন যে এক্সারসাইজ গুলো আছে স্ট্রেসের ক্ষেত্রে এগুলোটা খুব উপকারী। যেমন আমাদের এখানে যে ম্যাডাম আছে উনি বলতেছে যখন স্ট্রেসে পর উনি ডিপ ব্রিথ এক্সারসাইজ করে, এখানে আমরা ডিপ ব্রিথ এক্সারসাইজ করতে পারি, প্রগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন এই এক্সারসাইজ গুলো করতে পারি। আর হেলদি ডেইলি রুটিন যেটা আছে আমরা এটা খুব মেনটেন করতে পারি। আরেকটা তো একটু আগে আলোচনা করা হলো ডিটেলস পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের মধ্যে ব্যালেন্স করা। যেমন আমরা সাইকোলজিস্ট, আমরা অনেক সময় অনেক ক্লায়েন্ট দেখি, ক্লায়েন্টের কষ্টের কথা অনেকগুলো হচ্ছে আমাদের, আমরা বলে ক্লায়েন্টের বিষয়ে যখন সেশন ছিলাম ওই পর্যন্ত, এটা যেন আমার পার্সোনাল লাইফে আমার ঘরের মধ্যে কোনো ইফেক্ট না ফেলে। অর্থাৎ যে আমাদের দুইটার মধ্যে পার্থক্য করতে হবে। এর পরবর্তীতে কনফ্লিক্ট সিচুয়েশন গুলো থেকে একটু নিজেকে দূর রাখার চেষ্টা করতে হবে। কিছু লোক বা মেন্টালি থাকে হচ্ছে দ্বন্দ্ব যেখানে, ভেজাল যেখানে, বা যেটা করলে হচ্ছে যে সেই অপমানিত হবে বা পেরেশানিত সেইটা করতেই ভালো লাগে, ওগুলো না। আমরা নিজেকে খুব কেয়ার ভাবে প্রোটেক্টিভ হইতে রাখার চেষ্টা করব। আর আমরা মাইন্ডফুলনেস প্র্যাকটিস করবো বাসায় এবং হোমে, আমরা মাইন্ডফুলনেস নিয়েও আলোচনা করব। এর পরবর্তীতে হচ্ছে যে আমাদের হচ্ছে স্কিলটা, কমিউনিকেশন স্কিল বা ব্যাকআপ গুলো আছে সেটা বাড়াবো। আবার অ্যাকসেপ্টেন্স কোয়ালিটি এবং হচ্ছে কতটুকু আমি গ্রহণ করবো কতটুকু না করবো। যেমন আমি কি সবার কথা, কেউ আসে আমাকে বললো মিরাজ তুমি খুব খারাপ, তুমি খুব রাগী, বা হচ্ছে তুমি কিচ্ছু পারো না, আমাকে একজন এসে বললো, আমি কি আসলে তার সব কথাগুলো নেবো? এখানেও তো আমার মেজারমেন্ট করতে হবে তার কথা কতটুকু সত্য, আমি কতটুকু নেবো। তা একজন এসে আমাকে গাইডলাইন দিয়ে দিল, উপদেশ দিয়ে দিল, সে কতটুকু নলেজ আছে সেটাকে আমাকে অত দেখতে হবে। আর আমরা হচ্ছে জাজমেন্ট করা হচ্ছে থেকে বেঁচে থাকবো। জাজমেন্ট হলো নিজের আমাদের অপিনিয়ন বা কোনো কিছু আমরা হচ্ছে অ্যাড করি, অর্থাৎ আমার নিজ থেকে যাই আমি বিচারক হয়ে যাই, এটা ভালো করছে এটা খারাপ করছে, বা নিজের ফিলিংস গুলো বলা শুরু করি। এবার স্ট্রেস ডায়াগ্রামের কথা বলা হয়েছে। এখানে আমরা প্রিসিপিডিং ফ্যাক্টর অর্থাৎ পূর্ববর্তীতে আমার কি ইভেন্ট গুলো হচ্ছে ফ্যাক্টর গুলো কাজ করছে সেগুলো হচ্ছে আমাকে বের করে আসতে হবে। এর পরবর্তীতে আমার বিলিফ সিস্টেম গুলো কি বা আমি কিভাবে চিন্তা করি সেই বিষয়টা হচ্ছে যে আমাকে দেখতে হবে। এর আরেকটা হলো যে ইভেন্ট, আমি একটা যে কোনো ঘটনাকে কিভাবে দেখছি, ওইটা কি পজিটিভলি দেখছি নাকি নেগেটিভলি দেখতেছি সেই বিষয়টা আবার দেখতে হবে। আর আমি এটাকে রেসপন্স কিভাবে করছি, রেসপন্সটাকেও হচ্ছে যে আমাকে দেখতে হবে, আমার এটা বিহেভিয়ারাল রেসপন্স গুলো কিভাবে হচ্ছে। এবার আমাদের স্ট্রেসের ক্ষেত্রে হচ্ছে সাইকো অ্যানালাইসিস অনুযায়ী যদি আমরা হচ্ছে ব্যাখ্যা করি তাহলে বোঝা যাবে হচ্ছে যে আমাদের যে সিগমন্ড ফ্রয়েডের যে চাইল্ড ডেভেলপমেন্ট স্টেজের কথা বলা আছে, ওরাল, অ্যানাল, পেলিক, এই বিষয়টাগুলা, এই ওখানের মধ্যে যদি আমাদের কাজ ফিক্সেশন বা অন্য কোনো প্রবলেম হয় তখনও কিন্তু আমাদের আর পরের লাইফে অনেক প্রবলেম করে। এর পরবর্তীতে হচ্ছে যে আমাদের আনকনসিয়াস মাইন্ড কিন্তু অনেক বেশি রিফ্লেক্ট করে আমাদেরকে, আমাদের অতীতের ঘটনা যেটা আমাকে চাপিয়ে রাখছে ওই সম্পর্কে আমাদের অনেক অ্যাওয়ার হতে হয়। বিহেভিয়ারিস্টিক এর যদি এক্সপ্লেনেশন গুলো দেখে আমাদের হচ্ছে লার্নিং এর যে থিওরি গুলো আছে, ক্লাসিক্যাল কন্ডিশন, অপারেন্ট কন্ডিশন, যেখানে অপারেন্ট কন্ডিশনের রিইনফোর্সমেন্টের কথা বলা হয় এবং হচ্ছে যে আমরা কিভাবে কাজ করি, মোটিভেটেড হই, এই বিষয়গুলো থেকে যখন আমরা আরো ডিটেলস জানবো, যারা এগুলো অনেক ডিটেলস করছেন এরা কিছুটা রিলেট করতে পারবে। এবার আসি স্টিমুলাস রিইনফোর্সমেন্ট। কেউ কি টোকেন ইকোনমি কি সেটা বলতে পারবেন? এখানে হচ্ছে সাম প্রসিডিউর বলা হচ্ছে, স্টেপ বলা হচ্ছে, অ্যাসার্টিভনেস ট্রেনিং, অ্যাসার্টিভনেস সম্পর্কে জানবো, সোশ্যাল মডেলিং, সিস্টেমেটিক ডিসেন্টিসাইজেশন। সিস্টেমেটিক ডিসেন্টিসাইজেশন হলো আমি স্টেপ বাই স্টেপ কাজ করা। যেমন হলো আমি কোথাও যেমন আমি পাবলিক প্লেসে কথা বলতে পারি না, প্রেজেন্টেশন দিতে পারি না, তাহলে আমাকে কি করতে হবে? স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। প্রথমে আমি একদিন আয়নার সামনে বা একটা স্ক্রিপ্ট লিখে ওইটা পড়লাম, পরের দিন আমি আয়নার সামনে প্র্যাকটিস করলাম, এরপরে হচ্ছে আমি দুই একজন লোকের সামনে প্র্যাকটিস করলাম, পরে আমি একদিন ডাইসের সামনে প্র্যাকটিস করলাম, এরপর আমি লোকদের সামনে, অর্থাৎ স্টেপ বাই স্টেপ যখন আমি কাজ করব তখন আমার কিন্তু ওই প্রবলেমটা চলে যাবে। আর এরপরে অ্যাসার্টিভনেস সম্পর্কে জানবো, কগনিটিভ রিস্ট্রাকচার, আমাদের সিবিটি যারা ইউজ করে থট চ্যালেঞ্জিং চার্ট, ওখানে আমরা কাজ করতে পারবো। এবার টোকেন ইকোনমি সম্পর্কে আপনাদের থেকে জানতে চাচ্ছি। কেউ বলেন টোকেন ইকোনমি। এটা কি কোনো ভালো কাজে কাউকে ইন্সপায়ার করা, এরকম ভাবে যে তাকে কোনো অ্যাওয়ার্ড দেওয়া হবে
কোনো ভালো কাজ যদি সে করে, আর যদি সে রুলস মেনটেন না করে বা কোনো খারাপ কিছু করে, তাহলে হচ্ছে তাকে পানিশমেন্ট দেওয়া হবে, এরকম কিছু টোকেন ইকোনমি। আমি তো বলবো, এর আগে অন্যরা একটু বলেন। সব আমার থেকে জানবে, আপনারাও তো কিছু বলতে হবে। আর অন্য কেউ শেয়ার করেন। আর কেউ? ওকে, এটা হচ্ছে আমরা অনেকে অনেক ক্ষেত্রে হচ্ছে যাই আমরা ইউজ করি, বাচ্চাদের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। যেমন হলো তাই সে কোনো কাজ করবে, আমরা স্টিমুলাস রেইনফোর্সমেন্ট হিসেবে একটা কার্ড বা টোকেন দিলাম। পরবর্তীতে সে অনেকগুলো টোকেন জমানোর পরে আমরা কি করলাম, এই টোকেন দিয়ে সে একটা চকলেট অথবা কোনো কিছু কিনতে পারলো, অর্থাৎ টাকার পরিবর্তে। বা হচ্ছে আমি তাকে একটা বিষয় দিলাম, আমি সরাসরি যে কাজ করছে আমি টাকা না দিয়ে তাকে টোকেন দিলাম, এতগুলো টোকেন জমাবে, সে তারই পছন্দের কাজ করবে। এই জাতীয় কাজের মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু লার্নিং করাতে পারি। এগুলো এক একটা জায়গায় এক একটা স্টেপে হচ্ছে এক এক স্টাইলে ব্যবহার করা হয়। এবার টাইপ এ টাইপ বি পার্সোনালিটির কথা বলা আছে। এখানের মধ্যে এবার আপনারা বলেন কে কোন ধরনের পার্সোনালিটি। টাইপ এ পার্সোনালিটি এরা হলো আপনার হচ্ছে যায় হাই কম্পিটিটিভ, অর্থাৎ এরা কম্পিটিশন এগুলো খুব পছন্দ করে। ক্রেজি বলতে যে এটা বোঝায় অনেক ওয়ার্ক ফাস্ট, অনেক তাড়াতাড়ি কাজ করতে পছন্দ করে এবং হচ্ছে সাকসেসের জন্য খুব মরিয়া হয়ে থাকে। আর আরেকটা হলো যায় এখন এদের এই ধরনের বিহেভিয়ার কারণে তারা কিন্তু স্ট্রেসের মধ্যে থাকে। আর আরেকটা অল্টারনেটিভ আছে যারা আমরা অনেকে বলি কুল ঠান্ডা প্রকৃতির মানুষ, এরা কম্পিটিশন এত বেশি পছন্দ করে না, নিজের কাজ নিজে করছে ঠান্ডা প্রকৃতির ভাবে। এর পরবর্তীতে একদম হচ্ছে যায় সাকসেসে পেতে হবে, সাকসেসের জীবন এমন কোনো কিছু না, স্বাভাবিক ভাবে যাচ্ছে। আর আর এদের মধ্যে হচ্ছে কুল কাম থাকার কারণে এদের স্ট্রেসটা কম হচ্ছে। এখন আপনারা যারা বলেন কে এখানের মধ্যে কে টাইপ এ পার্সোনালিটি, কে টাইপ বি? আমি টাইপ এ পার্সোনালিটি, প্রচুর পরিমাণে একসাথে মাল্টিটাস্ক করি, অনেক মানে হুলস্থুল কাকে বলে সব। এবার আপনারা বলেন কে কোনটা? টাইপ এ টাইপ বি পার্সোনালিটি বুঝতে পারেন নাই? স্ক্রিনটা আউট হয়ে গেল ভাই। দেখাতে হবে, ঠিক আছে দেখাচ্ছি। একজনে কমেন্টস করে বলছে উনি টাইপ এ পার্সোনালিটি। এরপরে ঠিক আছে, আমরা এগুলো নিয়ে আরো জানবো, কারণ আমাদের স্লাইড আরো বাকি আছে আর সময় আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এখন আমরা কিছু স্ট্রেসটাকে কমানোর জন্য এক্সারসাইজ করতে পারি, আমরা নিউট্রিশন নার্চারিং যেগুলো আছে নার্চারিং নিজেকে করতে পারি, রিল্যাক্সেশন যোগা মেডিটেশন করতে পারি, নিয়মিত স্লিপ অর্থাৎ ঘুমের ক্ষেত্রে আমরা যদি হেলদি লাইফ করি এটা অনেক ভালো হবে। আর আমরা লাফটা হচ্ছে যে হাসির কিন্তু থেরাপি আছে অনেকে, যেমন আমরা মধ্যখানে আমি সকালে হাঁটতে, করোনার এখন তো লকডাউনের কারণে বন্ধ, পার্কে দেখতাম ওরা অনেক হাসে, এদের এক্সারসাইজ করে। আর একটা হলো হচ্ছে যে আমাদের নো বলাটা শিখতে হবে। অনেকে হচ্ছে নো বলতে পারে না, এটা তার লাইফে অনেক প্রবলেম হয়। আবার আমরা মিউজিক, ডান্স, তারপরে অ্যাসার্টিভ ট্রেনিং এর কথা বারবার বলা হচ্ছে। এর পরবর্তীতে ইমোশন এক্সপ্রেস করা শিখতে হবে, পজিটিভ থিঙ্কিং এর হচ্ছে ফোকাস করতে হবে এবং ড্রাগ অ্যাভয়েড করা জানতে হবে। এবার হচ্ছে কগনিটিভ ডিস্টরশন বা আমাদের কিছু নেগেটিভ থট আছে, থট গুলো হচ্ছে আমাদের প্রবলেম ক্রিয়েট করে। যেমন অল আর নাথিং, এদের চিন্তা হলো যায় লাইফে এটা না হয় ওটা, অর্থাৎ হলো আমার 100 পেতে হবে, না হলে 100 না পেলে আমি মানে ফেল। এখানে 100 নিচে যে 98 99 আছে সে এটা আর চিন্তা করতে পারে না, যার কারণে এটা তাকে আলটিমেট স্ট্রেস দিয়ে দেয়। অর্থাৎ এটা হবে না হবে, আমি এই ছেলেকে চাই, না হলে আর কোনো ছেলেকে বিয়ে করবো না, মানে বা আর কোনো ছেলেই হবে না। এই সে এই মাথা নয় ওই মাথা থাকে, মধ্যখানে যে আরো অনেক কিছু আছে সেটা থাকতে পারে না। ওভার জেনারেশন অর্থাৎ ছোট একটা নেগেটিভ ইভেন্টকে দিয়ে হচ্ছে যে অতিরিক্ত পরিমাণ সবাইকে হচ্ছে যে জাজ করা শুরু করলো। যেমন হলো একটা জেলার লোক একটা ছেলের সাথে তার বা মেয়ের সাথে হচ্ছে তার রিলেশনশিপ ব্রেকআপ হলো, এখন সে প্রত্যেকটা লোক খারাপ, প্রত্যেকটা পুরুষ খারাপ। অথবা কেউ একজন এক ক্যাটাগরির লোক রেপ করলো, এখন বললো প্রত্যেকই ক্যাটাগরি সবগুলো খারাপ। এখন যেমন পুলিশের কথা, একজনকে আমি ঘুষ দেখতে দেয়, প্রত্যেকটা পুলিশ ঘুষ নেই, হ্যাঁ অনেক নেই, বাট ওর মধ্যে অনেক আল্লাহওয়ালা পুলিশও আছে, ওইটাও আমাকে দেখতে হবে। এর পরবর্তীতে হচ্ছে যে
এভাবে আমাদের অনেকগুলো একদম পুরো 10টা পর্যন্ত আছে, যেমন মাইন্ড রিডিং। অন্য হচ্ছে মনে হচ্ছে সে আমার সম্পর্কে কোনো কিছু বলতেছে, আমি তার মাইন্ডটাকে পড়তে পারতেছি, এই যে সে মনে হয় আমাকে নিয়ে কোনো কিছু থিঙ্কিং করতেছে। ফরচুন টেলিংটা হচ্ছে যে আমরা হচ্ছে যে ভবিষ্যতে সেই নিজের ভবিষ্যৎ কি হবে বা এটা হবে সেগুলো বলে দিচ্ছে। আর লেবেলিং গুলো হচ্ছে আমি নিজেকে লেবেল করে দেওয়া। যেমন আমরা ক্লায়েন্টের ক্ষেত্রে বা অনেকের ক্ষেত্রে হচ্ছে যে তোমার এই প্রবলেম, এই মা বাবা অথবা আমাদের আশপাশে অনেকে এই কাজটা করি। যেমন আমরা বলে দিই হচ্ছে যে তুই ভালো পারবি না, তুই অঙ্কে ভালো না, তুই ম্যাথ না, তুই এটা করতে পারবি না। অর্থাৎ ওই বিষয়টাকে হচ্ছে আমরা করে দিচ্ছি। যেমন আপনারা বলেন, এই আমার হাতে এখন যেটা আছে এটা কিসের বোতল? পানির বোতল। আমি এখন এটা যদি ফ্রেশটাকে খুলে এখানে যদি আমি ঘিয়ের একটা ব্যানার দিয়ে দিই, অর্থাৎ স্টিকার দিয়ে দিই, তখন কিসের বলবেন? কিসের বোতল বলবেন? ঘিয়ের বোতল বলবো। আমি এটা যদি মদের দিয়ে দিই বা কোকের দিয়ে দিই, যেটার লেভেল থাকবে সেটাই বলবো। তাহলে আলটিমেট আমি কিন্তু একটা জিনিসটাকে লেবেল দিয়ে ওটাকে ঠিক করে দিচ্ছি, কিন্তু ওটার ভিতরে অনেক অন্য কিছু থাকতে পারে। আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবে, আমরা এগুলো এর পরবর্তীতে আমাদের কোপিং এর ক্ষেত্রে আমরা অনেক কিছু আনহেলদি বিষয় করি। আমরা হচ্ছে যে অনেক কিছু অ্যাভয়েড করার, সবকিছু ডিফিকাল্টি অ্যাভয়েড করার টেন্ডেন্সি থাকে, আমরা ব্লেম করি। এর পরবর্তীতে হচ্ছে যে কোপিং এর ক্ষেত্রে আমরা আনহেলদি গুলো ডিফেন্সিভ ব্যবহার করি, আবার ড্রাগ নিয়ে থাকি। আর অ্যাগ্রেসিভ বিহেভিয়ার গুলো স্মোকিং, তারপরে হচ্ছে যে অ্যাঙ্গার শো করি, আবার অতিরিক্ত মাত্রায় গেম বা টিভি বা কম্পিউটার এগুলোর সাথে হচ্ছে আমরা ইনভলভমেন্ট বা বন্ধু ফ্যামিলি এগুলো থেকে হচ্ছে আমি দূরে থাকছি। এটা কিন্তু আমার আলটিমেট অনেক প্রবলেম। যেমন আমার মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধুদের সাথে মাঝে মধ্যে ঝগড়াঝাটি এগুলো হবে, এটা জীবন, কিন্তু আমি এই জন্য একদম সবার থেকে দূরে থাকলাম, এটাও কিন্তু unhealthy। এবার কোপিং এর ক্ষেত্রে আমরা দুই বিষয়টা খেয়াল করব। আমরা প্রবলেম সলভিং এর ক্ষেত্রে হচ্ছে তাই প্রবলেমটা হচ্ছে একটা, এই আমি যে কোপিংটা করবে স্ট্রেসটা, এটা দুই জায়গা। একটা হচ্ছে ইমোশন ফোকাস কোপিং, অর্থাৎ আমার যে ইমোশন রেসপন্স হচ্ছে, আমি ইমোশনাল যে রেসপন্স ওইটার দিকে আমি ফোকাস করব, ওইটা ফোকাস করে আমি এই স্ট্রেসটাকে কমাতে পারি। অথবা হচ্ছে আমার যে কারণে একদম এই প্রবলেমটার মধ্যে চলে যাওয়া, আরো ডিপে গিয়ে হচ্ছে আমার কেন প্রবলেমটা হচ্ছে, আমার ডিমান্ড এবং হচ্ছে রিসোর্স, এই জায়গায় কোন জায়গায় প্রবলেম হচ্ছে, তখন আমরা কোপিংটা করতে পারি। এবং আমার ডিমান্ড, রিসোর্স, আমার এক্সপেকটেশন এবং রিয়েলিটি, এই বিষয়টার মধ্যে হচ্ছে যদি আমার ব্যালেন্স করতে পারি, তখন হচ্ছে আমার স্ট্রেসটা কমে যাবে। এরপর আমরা আরেকটু বলতে পারি, আমাদের প্রবলেমটাকে নতুন ভাবে দেখতে পারি। আবার একটা হচ্ছে আমরা অনেক সময় অনেক ছোট ভাবে দেখি, যার কারণে হচ্ছে ওভারঅল পিকচারটাকে দেখার সুযোগ হয় না, যেটা আমাদেরকে স্ট্রেস বাড়ায়। আর এর পরবর্তীতে আমরা পজিটিভিটির দিকে অনেক খেয়াল করব। এরপরে আমাদের নিজের ফিলিংস গুলো অন্যের সাথে শেয়ার করব। মাফ করে দেওয়া অনেক বড় সিফত। আমরা যদি মাফ করে না দিতে পারি, অতীতে কেউ আমাকে একটা ছোট কথা বলছে, ওইটা আমি মনে রাখবো, আমার মনের ভিতরে আছে অশান্তি, আল্লাহ ওই ছেলেটার আমি দেখে ছাড়বো, ও আমার একদিন এক গালি দিছে, সে 5-10 বছর আগে দিছে না, হয়তো সেও ভুলে গেছে বা ওইটা অন্য কোনো কিছু, কিন্তু আমার ওইটা মনে ফরগিভনেস টেন্ডেন্সি না থাকে, এটা আমাকে অস্থিরতা তৈরি করে নিচ্ছে। আর আমরা যে কোনো কাজ করার আগে চিন্তা করি। এবার আসে আমরা হচ্ছে নো বলা তো শিখবো, অনেকবার বলছে। এর পরবর্তীতে হচ্ছে আমরা নেগোসিয়েশন, অর্থাৎ আমাদের কম্প্রোমাইজ করার টেন্ডেন্সি, নিজেকে ছাড় দেওয়ার মেন্টালিটি, ওই বিষয়টা হচ্ছে যে আমাদেরকে জানতে হবে। এবার আসি, একজনকে বলছিলাম অ্যাসার্টিভনেস এর ক্ষেত্রে হচ্ছে আপনি একটু কথা বলেন। আমাদের কমিউনিকেশনে 3 ধরনের দেখা যায়। একটা হচ্ছে প্যাসিভ। প্যাসিভের ক্ষেত্রে হচ্ছে আমরা অন্যকে খুশি করার জন্য কাজ করি, নিজের অপছন্দ সত্ত্বেও। যেমন কেউ আমাকে বললো এই পরীক্ষার আগের দিন, যেমন আমাকে লাস্ট কালকে যেটা হলো, আমার 10 মিনিট পরে পরীক্ষা, মিড টার্ম পরীক্ষা। আমাকে বললো বাইরে থেকে হচ্ছে একজন একটা দুধের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে, ওইটা নিয়ে আসো। এখন আমি যদি আমার ফ্যামিলি মেম্বারকে খুশি করতে যাই, আমার জানি আমার এখন লাস্ট মুহূর্তে প্রিপারেশন, আমাকে খুব তাহলে আমি যদি মনে মনে কষ্ট নিয়ে হচ্ছে আমি ওনাকে খুশি করতে যাই, তাহলে আমি প্যাসিভ কমিউনিকেশন। আবার হচ্ছে আমি অ্যাগ্রেসিভ, আমি যদি ওই সময় যে খুব রাগ দেখা, আরে আপনার মাথা খারাপ, আপনি দেখেন না আমার পরীক্ষা, আমি আগে বলছি, আপনি আমাকে আবার অর্ডার দেন কেন, তাহলে আমি ওনার প্রয়োজনটাকেও বুঝতেছি না, আমি আমার নিজের প্রয়োজনটাকেই বুঝে যে আমি ঠিক, আপনি অলওয়েজ ভুল, এই ধরনের টেন্ডেন্সি। এবার অ্যাসার্টিভটা হলো আমি নিজের প্রয়োজনের কথাও বলবো, অন্যের ইমোশনটাকে বুঝবো, প্রয়োজন অনুযায়ী না বলবো। তাহলে এখানে আমি ওখানে কি করলাম, ওখানের মধ্যে আমি তখন হচ্ছে বলছে, দেখেন আমার তো কিছুক্ষণ লাস্ট মুহূর্তের প্রিপারেশন, আমি এখন যেতে পারবো না, আপনি হচ্ছে ওনাকে ঘরে বাসা আসতে বলেন অথবা আপনি নিজে যান। আমি হচ্ছে যে আমার নিজের প্রয়োজনের কথা বলছি এবং অল্টারনেটিভ ওয়েগুলো দেখিয়ে দিয়েছি।
এবার একজনের যাকে বলছে আপনি বলেন আপনি তিনটা কমিউনিকেশনের ক্ষেত্রে কোনটা, নাকি সবাইকে খুশি করে চলেন, নাকি হচ্ছে নিজেরটাই নিজে যা বুঝেন তা, নাকি হচ্ছে ব্যালেন্সিং? সম্ভবত সাদিয়ান আপনার নাম ছিল। জি, আমি প্যাসিভ। প্যাসিভ। তাহলে আপনাকে কি অ্যাসার্টিভ শিখতে হবে। এটা কমিউনিকেশন আমরা স্কিল নিয়ে যেতে ওয়ার্কশপ করবো, ওই নিয়ে ইনশাআল্লাহ এই নিয়ে আরো অনেক ডিটেলস আমরা আলোচনা করব। অতএব তাহলে দেখেন আপনার প্রবলেমটা কোথায়। প্রবলেম এই জায়গায় আপনি ইমোশন গুলো এক্সপ্রেস করতেছেন না, অন্যকে খুশি করার জন্য কাজ করতে যায়, মনের ভিতরে কষ্টগুলো আছে, আপনার কান্না অনেক কিছু হচ্ছে। আমি কিন্তু আপনাকে এখনই অ্যানালাইসিস করে ফেলতেছি না, আরো অনেক কিছু জানতে হবে। অতএব আপনি এই জায়গায় কাজ করতে হবে। এবার এটা এনএলপির একটা বই থেকে, এনএলপি থেকে যদি আমি শুধু যদি স্ট্রেস ম্যানেজমেন্টের টেকনিক গুলো আনি, আমি দেখলাম হচ্ছে আরেকদিন একটা ক্লাস নেওয়া যাবে, এত টেকনিক পেলাম। ওভারঅল একটা হচ্ছে জিনিস নিয়ে আসছি। স্ট্রেসটা এখানে বলা হচ্ছে আমরা সোশ্যাল সাপোর্ট কানেক্টেড থাকার কথা বলা হচ্ছে, কন্ট্রোলের কথা বলা হয়েছে, এবং কিভাবে প্রেডিক্ট করার এবিলিটির কথা বলা হয়েছে। এবং আমি পজিটিভ এক্সপেক্ট আমার যে বিষয়টা পজিটিভ হবে, আমরা কি বিষয়টাকে দেখছি ওই বিষয়টাকে আমাদের দেখতে হবে। আমাদের এখানে বিষয়টা কি স্পিরিচুয়াল বা পারপাস বা মিনিং কি দাঁড়ায় সেগুলো অ্যানালাইসিস করতে হবে। এবং হলো আমরা কিভাবে এই জায়গা থেকে হচ্ছে যাই মুক্ত হতে পারি স্ট্রেস থেকে, সেগুলো বের করে আনতে হবে। আমি আসলে কুইকলি যাচ্ছে, 1.5 ঘন্টা হয়ে গেছে, তো আপনাদের অনেকের তাড়া থাকতে পারে, এই জন্য আমি স্লাইডগুলো তাড়াতাড়ি শেষ করছি। এবার মাইন্ডফুলনেস কজন আছেন আপনি দেখুন। আপনাদের একটু কতক্ষণ দেরি হলে প্রবলেম হবে? 11টার আগে শেষ করলে হবে তো ইনশাল্লাহ, নাকি আরো আগে করতে হবে? ইনশাল্লাহ ভাইয়া। মাইন্ডফুলনেস এর কথা আমরা অনেক কথা বলছি। মাইন্ডফুলনেসটা হচ্ছে এই দুইটা পিকচারের মধ্যে কি কি আছে। একটার মধ্যে দেখেন সে মানুষ হাঁটতেছে, সামনে হচ্ছে 4টা গাছ, কিন্তু তার মাথার মধ্যে হাজার চিন্তা, গাড়ি এই সেই করতে হবে ওই করতে হবে, আর যে কুকুর আছে ওখানে তার সামনে যা আছে সে তাই দেখতেছে। তাহলে একজনের মস্তিষ্ক ফুল, আরেকজনের মস্তিষ্কটা হচ্ছে যে খালি। আমাদের হচ্ছে যে মাইন্ডফুলনেস এখানের মধ্যে স্কিলের কথা হচ্ছে, আমরা যখন কোনো কিছু অবজার্ভ করব একদম খুব ওই বিষয়টাকে অবজার্ভ করব, কোনো কিছু যখন বর্ণনা করবো একদম খুব মনোযোগ দিয়ে ওই বিষয়টাকে বর্ণনা করবো, যখন কোনো কিছু প্র্যাকটিস করবো পার্টিসে অংশগ্রহণ করবো ওই বিষয়টা করবো। এখন ওগুলো করার সময় হচ্ছে আমাদের যে বিষয়টাকে লাগবে, প্রত্যেকটা সময় যে বিষয় লাগবে অবজারভেশনের সময় এক মনে করবে, এক সময় এক কাজ করবো, নন জাজমেন্টালি কাজ করবো, অর্থাৎ নিজেকে জাজমেন্ট করবো না এটা ভালো এটা খারাপ, বা নিজের অপিনিয়ন গুলো অ্যাড করে দিব না। আর ইফেক্টিভলি যেভাবে করলে অনেক কার্যকরী হয়। মাইন্ডফুলনেস আপনারা যারা প্র্যাকটিস সেশন বা অন্য কোনো কিছু করেছেন ওখানে এই টপিকস গুলো সম্পর্কে আশা করি স্কিল সম্পর্কে অনেক আলোচনা করা হয়েছে। আমরা ফাইট ফ্লাইট আর ফ্রিজের কথা বলা হয়েছে। এর পরবর্তীতে স্ট্রেস রিঅ্যাকশন এবং রেসপন্সের কথা বলা হলে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। এবার আসি ইসলামিক সাইকোলজি, সেই আমাদের শেষের দিকে আসছে। কোরআন হাদিস আমাদেরকে স্ট্রেস ম্যানেজমেন্টের কথাও তো বলা আছে। তাহলে ইসলামটা কি? ইসলামটা হচ্ছে আশা এবং ভয়, এই দুইটার মধ্যখানে। আপনি অনেক আশা করতে হবে আল্লাহ আপনাকে জান্নাত দিবে, মাফ করে দিবে, আবার ভয় থাকতে হবে আপনার গুনার কারণে আপনাকে অনেক আযাবের মধ্যে পড়তে হবে। এবং হচ্ছে যে আর আমাদের হচ্ছে ফরগিভনেস এবং এই বিষয়ের প্রতি অনেক ফোকাস করতে হবে। এর পরবর্তীতে হচ্ছে যে বাংলাতে চলে যায়, আমাদের হচ্ছে যে যেমন এটা ইসলামিক সাইকোলজি যেখানে পড়েছিলাম ইউকে তে আলবালাক একাডেমি, ওখানে থেকে নেওয়া। আর সেখানে যেমন কোরআন শরীফ পড়ার কথা বলা হয়েছে, সালাত আদায়ের কথা বলা হয়েছে, এবং এক্সারসাইজ যেমন সুন্নাহ কিছু স্পোর্ট আছে, আর্চারি, সুইমিং, হর্স রাইডিং, এগুলো কিন্তু সুন্নাহ খেলা। এর পরবর্তীতে এবার কোরআন শোনা এবং তেলাওয়াত করার কথা বলা আছে। আর একটা হলো যে আমাদের শয়তান থেকে হচ্ছে যে রক্ষা করার এই প্রটেক্ট করার জন্য আমাদেরকে বলা হয়েছে। বাংলাগুলো দোয়া এবং কিছু দুরুদের কথা বলা হয়েছে। আমি বাংলাও আছে, বাংলাটার দিকে মনোযোগ দিচ্ছি। নিয়মিত কোরআন তেলাওয়াতের কথা বলা হচ্ছে। কোরআন তেলাওয়াত নিয়ে অনেকগুলো হাদিস কোরআন আছে, কিছু আমরা এগুলো অনেকে জানি। নামাজে যত্নবান হওয়ার কথা বলা হয়েছে। তাহলে এখানে যেমন দেখেন তোমরা নামাজ ও ধৈর্যের মাধ্যমে আল্লাহ সাহায্য করো, তাহলে সবর, এখানে আমার টলারেন্স বা অ্যাকসেপ্টেন্স কোয়ালিটির কথা বলা আছে। ধৈর্যের সাথে আপনার ফরগিভনেসটাও চলে আসবে। আর অবশ্যই অবশ্যই তা যথেষ্ট কঠিন, কিন্তু যে সমস্ত বিনয়ী লোকের পক্ষে তা সম্ভব, অর্থাৎ বিনয়ী লোক যারা আছে তাদের কাছে সম্ভব। আমরা কুল কাম থাকলে তো বিনয়ী হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় বিপদে পড়লে কি হতেন? নামাজে
দাঁড়ায় যেতেন, অর্থাৎ নামাজের মাধ্যমে সমস্যা সমাধান করতেন। আর বেশি বেশি ইস্তেগফার পড়লে হচ্ছে যায় আমাদের কি হবে, যেমন বলা আছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি দ্বারা ছেড়ে দিবেন, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, তা তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের নদী নালা প্রবাহিত করবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, সেটা হলো যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেয়। সাইকোলজি যেভাবে চিন্তা করে আমরা ইসলাম অন্যভাবে চিন্তা করি। এখানে আমরা ইসলাম আল্লাহকে বিশ্বাস করি, শয়তানের বিলিফটাকে এক্সিস্টেন্স নিয়ে আসি। অতএব এখানে বলতেছে আমরা ইস্তেগফার করে আমাদের পেরেশানি গুলো থেকে নিয়ে আসবো, আমাদের দুশ্চিন্তা মিটিয়ে দেওয়া হবে এবং হচ্ছে যে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করা হবে যেটা কল্পনাও করা হয় না। যেমন আরেকটা হাদিস মনে আসতেছে, কেউ আল্লাহকে স্মরণ করার জন্য অবসর হয়ে যায়, আল্লাহ তাআলা তার দিলকে পেরেশান মুক্ত করে দেয়। এটা একটা হাদিস আছে। অতএব আমরা দিলকে পেরেশান মুক্ত রাখতে হলে আল্লাহ তাআলা কি বলতেছেন, আমরা হচ্ছে যে আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য অবসর হয়ে যায়, দিনী কাজের জন্য, দিনী অ্যাক্টিভিটির জন্য, আমলের জন্য আমরা নিজেকে ফ্রি হয়ে যাও। আমরা মনে করি দুনিয়া কাজ বেশি করলে আমরা আরো বেশি ভালো থাকবো, না, হাদিস কোরআন বলতেছে আপনি দিনী কাজের মধ্যে ইনভলভমেন্ট করুন। বেশি বেশি দুরূদ শরীফ পড়া, এটা অনেক এক বড় হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হচ্ছে উনি কি করবেন, পরবর্তীতে বলছে তুমি তোমার সারাক্ষণ সময় হচ্ছে যে দুরূদ শরীফ পড়ার কথা বলা হচ্ছে। তাহলে বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পেরেশানি দূর হওয়ার জন্য দুরূদই যথেষ্ট এবং পাপের কাফফারার জন্য দুরূদটাই যথেষ্ট। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়তে পারি। তকদিরের উপর বিশ্বাস, আমাদের যে তকদির আছে আমরা এটা মুসলমান হিসেবে বিশ্বাস করতে, আমাদের যা তকদিরে লেখা আছে তাই হবে, এটা কোনো পরিবর্তন হবে না। এখানে আবার তকদিরের ধর্মীয় মধ্যে তকদিরের মাসলাটা অনেক কঠিন। তকদিরের ক্ষেত্রে দুই ধরনের কথা বলা, একটা হচ্ছে পরিবর্তনশীল তকদির, আর একটা হচ্ছে ফিক্সড তকদির। কিছু বিষয় আছে ফিক্সড আর কিছু বিষয় আছে পরিবর্তনশীল, যেটা দোয়া এগুলো দ্বারা পরিবর্তন হয়। আবার আরেকটা ব্যাখ্যাটা হলো এরকম, আল্লাহ তাআলার সিফত হচ্ছে আল্লাহ তাআলা জানে কে কখন কি করবে। আল্লাহ তাআলার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে কোনো কিছু নাই, আল্লাহর কাছে সবই বর্তমান। আল্লাহর সিফত এই জন্য আল্লাহ লিখে রাখছে না, হুকুম দিছে কলমে লিখে রাখছে। এখন আমরা আচরণ করব দেখে লিখে রাখছে, নট ওখানে লেখা আছে দেখে করব। অতএব আমি যদি রাস্তার উপর দাঁড়িয়ে থাকি আরে আমার মৃত্যু হইলে তো হবেই, অসুবিধা তকদিরে যা লাগছে তা, এটা না, এটা কিন্তু আমি অপমান, আল্লাহকে পরীক্ষা করতেছি উল্টা। অতএব আমার নিজের জন্য নিজের যা আমরা বলি না আমাদের যা কিছু আছে সব দুই হাতের কামাই, আমরা অনেক পরিশ্রম হবো, অনেকে তকদিরে বিশ্বাস করতে চায়, সে পড়াশোনা বা পরিশ্রম এগুলো করে না, কিন্তু এটা তার একটা শয়তানের ধোঁকা। এবার হতাশ না হওয়ার ক্ষেত্রে বলা হচ্ছে, আয়াতের মধ্যে বলা আছে আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব সামান্য ভয়, ক্ষুধা, জানমাল ও ফসলে কিছু ক্ষতি দিয়ে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও যাদের উপর কোনো বিপদ এলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহ এবং আর অবশ্যই আমরা তার কাছে, নিশ্চয়ই আমরা আল্লাহর আর অবশ্যই আমরা তার কাছে ফিরে যাব। আর পরকালে বিপদের কথা স্মরণ করা, অর্থাৎ জাহান্নামটাকে কেমন, ওই বিষয় সম্পর্কে জানা, আল্লাহর প্রতি তাওয়াক্কুল। দেখেন যাদের আপনাদের এখানে ধর্মীয় নলেজ কার কতটুকু জানি না, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে সকল সমস্যার সমাধান কি, আপনি একটা অ্যান্সার দিবেন, তাকওয়া। যার মধ্যে তাকওয়া থাকবে সকল সমস্যার সমাধান। তাকওয়া থাকলে সে ঘুষ খেতে পারবে না, তাকওয়া থাকলে সে একলা পরিবেশে থাকলেও হাজার গুণা পরিবেশে সে হচ্ছে যে কোনো ব্যভিচার কোনো কিছুর মধ্যে আসবে না। মানে আল্লাহর ভয় এই পরিমাণ থাকলে সে কোনো খারাপ কাজে করতে পারে। সকল সমস্যার সমাধান একটাই, তাকওয়া। তাকওয়ার মাসলা যেমন টিভি দেখা জায়েজ না জায়েজ, আপনি অনেক কিছু বলতেন, আমি ওই না টিভিতে সেন্সিটিভ বিষয় না আছে, পায়েরটা ধরি, পুরুষের আমি ধরি, এটা যদি পা ধরি, আমাদের এখানে কোন পর্যন্ত হচ্ছে কাপড় পরা আপনি জায়েজ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে একদম পায়ের এই মিডল পর্যন্ত পায়জামা বা কোনো কিছু লুঙ্গি পরা। আমি এখানে যদি পড়া, এটা হচ্ছে তাকওয়া, আর এখানে হচ্ছে জায়েজ। আপনি যদি জায়েজ না জায়েজের দিকে বেশি ফোকাস করেন, আপনার পেট বা কোনো কিছু আমাদের পেট একসময় বড় থাকে ছোট, হঠাৎ খালি হয়ে গেল, তখন আস্তে জামাটা নিচে পড়ে যাবে, কিন্তু গুনার অন্তর্ভুক্ত হয়ে গেলে, ছেলেদের কথা বলতেছি। অতএব যারা তাকওয়া লেভেলে থাকে তাকে অন্য জিনিস। যেমন একবার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি হচ্ছে একটা কাপড়ের মধ্যে হচ্ছে ময়লা লাগছে, উনি ধুতেছেন। এখন একজন লোক জিজ্ঞেস করতে বলছে তুমিও তো ফতোয়া দিছো যদি শিকি পরিমাণ হচ্ছে যায় কোন নাপাক বস্তু জামা কাপড়ে লাগে নামাজ এগুলো হয়ে যাবে। তখন উনি বলছে যেটা আমি দিছি ফতোয়া সেটা হচ্ছে জায়েজ না জায়েজ, আর আমি যেটা করতেছি এটা হচ্ছে তাকওয়া।
অতএব জায়েজ না জায়েজ অনেক কিছু, আমরা আজকে জায়েজ না জায়েজ নিয়ে এত মারামারি এত কিলাকিলি তারপর নিয়ে কোনো খবর নাই। ওগুলো আমরা যখন ওই লেভেলে থাকবো অন্তরে অনেক ধরনের শান্তি চলে আসবে। আর দোয়া করা, দোয়া করলে হচ্ছে যে আমরা অনেক ধরনের পেরেশানি গুলো দূর হয়ে যাবে। এর পরবর্তীতে দোয়ার কথা বলা হচ্ছে যে ইউনূস আলাইহিস সালাম যে দোয়াটা পড়ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা পড়ার পরে ওনার পেরেশানি দূরগুলো চলে যাচ্ছে। যেমন আমার নিজের লাইফে পার্সোনাল এক্সপেরিয়েন্স এর কথা বলি, এই দোয়াটা এখানে আছে না না এখানে। একটা হচ্ছে যেমন ওই আমি এটা কিতাবের মধ্যে পড়ছিলাম, কেউ ওই পেরেশানির সময় ওই দোয়াটা পড়ে আল্লাহ তাআলা ওই পেরেশানি তো দূর করে দেয়, তার থেকে উত্তম বদলা দিন। আমার লাইফে যত পেরেশানি আছে আলহামদুলিল্লাহ আমলটা করার চেষ্টা করছি। আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইজনি মিন শাররি নাফসি, না এটা না, আমি দোয়াটা ভুলে গেলাম এই ওই দোয়াটা ছিল আল্লাহ আপনি আমার পেরেশানিকে দূর করে দিন, এটা উত্তম বদলা দিয়ে দেন। এই আরবিটা এখন মনে আসতেছে না। এই দোয়াটা পড়ার পরে এটার ব্যাখ্যাটা হলো এরকম, একবার উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামী মারা যাওয়ার পরে সালাম ওনার স্বামী অনেক নামকরা প্রসিদ্ধ একজন লোক ছিল। মারা যাওয়ার পরে উনি হচ্ছে এই হাদিসটা জানতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে দোয়া করবে আল্লাহ তাআলা উত্তম বদলা দিবে। তখন হলো কি, পরে উনি যায় আপনার উনি হচ্ছে যাই তখন এই দোয়া করতে চিন্তা করলেন আমার হাজবেন্ড থেকে এত সুন্দর এত নাম করা কি হতে পারে। পরে আল্লাহ তাআলা হচ্ছে যায় ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ দিয়েছেন। তাহলে দেখেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার জন্য বা কত কিছু আমাদের, আর উনি জীবনে লাইফ পার্টনার হিসেবে পেয়ে গেছেন। অতএব দোয়া কত বড় একটা প্রভাব ফেলে। এবার আসি গ্রাফোলজি, যেটা আমি হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস এক্সপার্ট। আমরা হ্যান্ডরাইটিং থেকে অনেক কিছু বুঝতে পারি। হ্যান্ডরাইটিং এর থেকে হচ্ছে দেখে আমরা মানুষের পার্সোনাল ক্যারেক্টার, আনকনসিয়াস মাইন্ডের রিফ্লেকশন গুলো জানতে পারি। এখন একজন মানুষ স্ট্রেস আছে আমরা এটা কিভাবে বুঝতে পারি, তার এখানের মধ্যে অ্যাঙ্গুলার অনেক জায়গায় চলে আসবে, বিশেষ করে তার নিচের লোয়ার জোন গুলোর মধ্যে হচ্ছে যায় আপনার স্ট্রেস, আপনার সাপ্রেশন বলি, অর্থাৎ ওখানের মধ্যে লুপ গুলো ছোট ছোট চলে আসবে। আবার হলো একটা লাইন থেকে আরেকটা লাইনের মধ্যে হচ্ছে যায় এই ওয়ার্ড গুলো ঢুকে যাবে, অর্থাৎ সে এক সময় একাধিক কাজ নেবে। এই ধরনের অনেক কিছু দেখে আমরা স্ট্রেসটাকেও বুঝতে পারি। এখানে একটা উদাহরণ দিলে আজকে পেলাম, খুব ভালো লাগছে এই জন্য। যেমন এটা একটা রিসার্চ করছে, যাই ড্রাগ অ্যালকোহল নিচ্ছে, সে পার্টি শুরু করার আগে তার হ্যান্ড রাইটিংটা নেওয়া হলো, দেখেন কেমন। এরপরে সে 2 বার অ্যালকোহল নেওয়ার পরে টু ড্রিঙ্কস করার পরে দেখেন তার হাতের লেখাটা চেঞ্জ হচ্ছে, কিন্তু অর্থাৎ তার ক্যারেক্টারের সাথে আমাদের হাতের লেখা যে চেঞ্জ হয়ে যায়, তার একটা রিসার্চ। এর পরবর্তীতে সে 4 বার হচ্ছে খাওয়ার পরে দেখেন আরো চেঞ্জ হয়েছে, এখানে অনেকগুলো ডি এর মধ্যে লুপ তৈরি হচ্ছে, অনেক প্রবলেম মানে স্ল্যান্ট হাতের লেখা বাঁকা হয়ে যাচ্ছে। আমরা যারা গ্রাফোলজি আমরা তো প্রচুর পার্থক্য দেখতে পাচ্ছি, যারা গ্রাফোলজি শিখবেন তারা এগুলো জানতে পারবে। এরপরে যখন 5 বার নেওয়া হলো তার হ্যান্ড রাইটিংটা দেখেন, যখন 7 বার সে নিলে আরো তো নিয়ে আসছে, অর্থাৎ সে কত বেশি ইনস্টেবল হয়ে যাচ্ছে এবং ইমোশনাল চেঞ্জিং হচ্ছে যে তার হ্যান্ড রাইটিংও শো করতেছে। আর কেউ আমাদের আগামী 15 তারিখ হ্যান্ড রাইটিং বা সিগনেচার অ্যানালাইসিস শিখে আপনারাও হচ্ছে যে গ্রাফোলজিস্ট হতে পারেন। আমাদের আগামী 15 তারিখ থেকে হচ্ছে যে একটা গ্রাফোলজির ব্যাচ শুরু হবে, আর একটা সিট বাকি আছে, আমরা 5 জনের একটা ব্যাচ হবে ইনশাআল্লাহ। 4 জনের মতো আলহামদুলিল্লাহ প্রায় হয়ে গেছে। এখন একজন যিনি চান যে কোনো একজন ভর্তি হতে পারেন। এখানে আজকের এই ওয়ার্কশপ আগেরটার জন্য তো, কারণ যত লেট করবেন আপনার ছাড়ের পরিমাণ তো কমবে। আজকে যে ছাড় শুধু 1000 টাকায় যারা ভর্তি হবেন, অর্থাৎ টোটাল তখন 15,000 টাকা পড়বে। আপনারা 3 কিস্তিতে দিতে পারবেন এই ইয়েটাকে, টাকাটাকে। এখানে আপনার গ্রাফোলজি জেনে কি জানতে পারবেন, একজন অন্য কিছুর সাথে হ্যান্ড রাইটিং দেখে হচ্ছে তাকে অনেক ডিটেলস জানতে পারবেন। তারপর তার পার্সোনাল এনার্জি লেভেল কেমন, তার সে অ্যাম্বিশন কেমন, তার উইকনেস এবং হচ্ছে পটেনশিয়ালিটি লেভেল, সেলফ এস্টিম কেমন, সে কতটুকু হচ্ছে যে বিশ্বাসী, তার চাইল্ডহুড গুলো কেমন গেছে, ডিপ্রেশন নাকি অ্যাংজাইটির মধ্যে বা নাকি ফ্রাস্ট্রেশনের মধ্যে যাচ্ছে, এগুলো আমরা দেখতে পারবো। সে লাইফে ফোকাস বেশি কোন দিকে দিচ্ছে, তার জব গুলো কোনটা ফিট তার জন্য, ইমোশনালি সে কতটুকু স্টেবল, এটা তো একটু আগে হ্যান্ড রাইটিং দিয়ে আমরা প্রুভ করলাম হচ্ছে যে তার অ্যালকোহল নেওয়ার সাথে তার ক্যারেক্টারের সাথে যে হ্যান্ড রাইটিং চেঞ্জ হচ্ছে। আমরা আরো অন্যান্য বিষয়গুলো জানবো। এবার আপনাদের কোনো কোশ্চেন ফিডব্যাক থাকলে জানাবেন। আর গ্রাফোথেরাপি হচ্ছে যাই আগের দিন একটা গ্রাফোথেরাপি শেখানো হয়েছিল, আজকে একটা শেখাই।
যেমন গ্রাফোথেরাপির মধ্যে কিছু আছে আমাদের এমআরআই তে পরীক্ষা করা হয়েছে, কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, কিছু হচ্ছে এমনি আর ওরা বিভিন্ন বিষয় অ্যানালাইসিস করে বলে ঠিক করছে যে এটা এভাবে কাজ করলে এই কাজগুলো হবে। বাট এখন যেটা দেখাবো এটা স্যার হচ্ছে যে ইজির মধ্যে পরীক্ষা করে দেখছে, এই প্র্যাকটিসটা করার পর হচ্ছে যে আমাদের হচ্ছে মস্তিষ্কে অক্সিজেনের পরিমাণটা ফ্লোটা বেড়ে যাচ্ছে। আমরা এগুলো অনেক সময় যারা হ্যান্ড রাইটিং শিখে ওরা শিখে, কিন্তু ওরা কোনো সাইন্টিফিক ব্যাখ্যা জানে না। আমরা যখন যাদের অ্যাঙ্গার থাকে তারা কিন্তু এত সফটলি লিখতে পারে না, তাদের অনেক স্ট্রেসে তাদের এরকম, আমার তো আসলে এখানে বাঁকা হয় না কারণ কুল পারসন, এই তাদের এরকম একদম খুব ইজিলি চলে আসবে না। অতএব হচ্ছে এই আগের দিন হচ্ছে আপনাদের স্ট্রেস রিডিউসের জন্য যেই ওয়ার্ক প্যাটার্নটা দেখিয়েছিলাম সেটা হলো এস প্যাটার্ন। আপনি প্রতিদিন এক পেজ পরিমাণ হচ্ছে যে প্র্যাকটিস করতে পারেন, এভাবে হচ্ছে প্র্যাকটিস করে আপনি লিখতে পারেন। আপনি নিজে এই 2 সপ্তাহ হচ্ছে প্র্যাকটিস করে দেখেন আপনার স্ট্রেসটা কি রিডিউস হয় কিনা। ওকে, আজকে তাহলে আমার স্লাইড এতটুকু পর্যন্ত ছিল। এবার আপনাদের কারো কোনো কোশ্চেন, কোনো কিছু ফিডব্যাক বলার থাকলে বলতে পারেন। আচ্ছা, স্ট্রেসের জন্য কি এস প্র্যাকটিস করব নাকি ওই যে ইউ এর মতো ওইটা, কোনটা করব? দুইটাই করতে পারেন, এসটা বেশি ফেমাস, ইউটাও আপনার স্ট্রেস রিডিউস করবে। আচ্ছা আচ্ছা। Okay. আর আদার্স কারো কোনো কোশ্চেন, ফিডব্যাক? কারো কোনো প্রশ্ন নেই? মিরাজ ভাইয়া, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। যেমন এই যে মাইন্ডফুলনেস এর ব্যাপারটা বললা, এই মাইন্ডফুলনেস কি কখনো এরকম হতে পারে যে স্ট্রেস বাড়াতে পারে? চিন্তা করতে দেখি না, আমার কাছে তো মনে হয় না, আমার নলেজ কম, বাট অ্যাজ আমি যতটুকু মাইন্ডফুলনেসটাকে জানি ওইটা বাড়াবে না। কারণ আপনি এক মনোযোগ দিয়ে একটা কাজ করতেছেন। স্ট্রেস হয় কি আপনি মাল্টিটাস্ক অনেক কিছু করলে আপনি যখন জাজমেন্টাল মেন্টালিটি থাকে, আপনি অনেক জাজ করে ফেলেন নিজেকে, তখন হচ্ছে যে আপনার স্ট্রেসটাকে বেড়ে যায়। কিন্তু মাইন্ডফুলনেসে আপনি নন জাজমেন্টাল অ্যাটিটিউডের কথা বলা হয় এবং হচ্ছে এক মাইন্ডের কথা বলা হয় এবং যেটা করা হয় এবং ইফেক্টিভলি, যার কারণে আমার কাছে মনে হয় না এই মাইন্ডফুল প্র্যাকটিস করলে স্ট্রেসটা বাড়বে। আমার যতটুকু আমি মাইন্ডফুলনেস কনসেপ্ট আছে, বাট ওভারঅল আমি রিসার্চ এগুলো এখনো ওই দিক থাকবে এগুলো জানা না। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামাদ ভাই ভালো আছেন? অনেকদিন পর দেখা। সরি আপনার সাথে অনেকদিন যোগাযোগ করতে পারছি না। দেখতে ঠিক আছে, ইমোজি। অনেক ফ্রুটফুল আলোচনা, খুব ভালো লেগেছে। অনেক ব্যস্ত সময় যাচ্ছে লাইফের মধ্যে, বাট আজকে যেহেতু একটু ফ্রি ছিলাম, তো চেষ্টা করলাম যে আপনার এই সেশনে জয়েন করার জন্য। একজন আপু জিজ্ঞেস করেছেন যে আসলে মাইন্ডফুলি কি স্ট্রেসটা বাড়ে। আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, যদি সিচুয়েশন অনুযায়ী দেখা যাচ্ছে যে মাইন্ডফুলনেস যদি রাইট ওয়েতে প্র্যাকটিস করা না হয় তাহলে স্ট্রেসটা কিন্তু বাড়তে পারে। আচ্ছা, সো ডিপেন্ড হচ্ছে যে আপনি কি নিয়ে মাইন্ডফুলনেস প্র্যাকটিসটা করতেছেন। আর স্ট্রেস ম্যানেজমেন্ট যেটা মিরাজ ভাই অত্যন্ত সুন্দরভাবে ওনার মতো করে আলোচনা করেছেন, বাট আমার লাইফের এক্সপেরিয়েন্স বা সবকিছুর শেষে একটাই জিনিস যেটা আমি মনে করি যে লাইফের মধ্যে হ্যাভিং এ গুড ডিসিপ্লিন আছেন, ওইটা কিন্তু আমাদের লাইফের স্ট্রেসটাকে অনেক কমিয়ে নিয়ে আসতে পারে। ডিসিপ্লিনটা যখন আপনি করতে পারেন, ডিসিপ্লিন ইজ জাস্ট টাইমের ক্ষেত্রে না, আমাদের লাইফের খাওয়া দাওয়া বা ঘুম সবকিছুর ক্ষেত্রে অনেক ভালো হয়। ভাই নেটে প্রবলেম হচ্ছে, কথা বোঝা যাচ্ছে না। নেটে প্রবলেম হচ্ছে না? আচ্ছা, আমি বুঝতে পারছি না। ওয়াইফাই করলে ভাই আমরা 11টা শেষ করব, তার 4 মিনিট আছে। থ্যাংক ইউ আপনার ফিডব্যাকের জন্য। আর অন্যরা হচ্ছে যে আপনারা একটু আপনাদের যদি কোনো ফিডব্যাক বা কোনো কিছু জানার থাকে বললে খুশি হব। কারো কোনো কিছু জানা, ফিডব্যাক তো দিতে পারেন। কেমন হল? আসলে আমি খুব প্রিপারেশন, আমি খুব আজকে সন্ধ্যার পর বসেছে স্লাইড তৈরি করা লাগছে, যার কারণে হচ্ছে যে আমি এত মোর ইফেক্টিভ টাইম দিতে পারি নাই। আর অ্যাঙ্গার ম্যানেজমেন্ট আমি 2 দিন বসে বসে স্লাইড তৈরি করছি, যার মধ্যে অনেক পার্থক্য আছে। অতএব কারণ আমারও এখন অনেক স্ট্রেসফুল সিচুয়েশন যাচ্ছে, আমাকে ওভারঅল সব ব্যালেন্স করে চলা লাগতেছে, প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ।
দু একজন হচ্ছে ফিডব্যাক দিতে পারেন। হ্যাঁ, কয়েকজন ইয়েতে লিখছেন রিয়েলি গুড, ধন্যবাদ মিরাজ ভাই, খুব সুন্দর হয়েছে। সামাদ ভাই, আপনি তাহলে কিছু বলতে পারেন, আরেক মিনিট সময় আছে। হচ্ছে যে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে আপনি যতটুকু বললেন তার চেয়ে আমি ওই যে প্রথম অংশে যেটা ছিল যে ফাইট ফ্লাইট ফ্লে যেটা ছিল ওইটা, বাট একটা জিনিস খুবই ক্লিয়ার, সেটা হচ্ছে যে আমরা অনেকেই কিন্তু অ্যাঙ্গার ম্যানেজমেন্টের কথা বলি কিন্তু রাতের বেলা ঘুমাই না, বুঝছেন? সো রাতের ঘুম যদি না হয় তাহলে এমনিতেই অ্যাঙ্গারটা কিন্তু দেখা যাচ্ছে যে সকালে কিন্তু বেড়ে যায়। আমরা সব ক্ষেত্রে কিন্তু এটা এফেক্ট করে, আপনি কাজে যাবেন কাজের ক্ষেত্রেও কিন্তু এফেক্ট করে, আপনার পারিবারিক লাইফের মধ্যে পার্সোনাল লাইফ এবং সব ক্ষেত্রেই কিন্তু এটা এফেক্ট করে। আর এখন আমরা যেটা ইয়াং জেনারেশনের মধ্যে যেটা দেখি সেটা হচ্ছে যে রাতের বেলা কিন্তু সবাই কিন্তু খুব কম হচ্ছে, বুঝছেন? So, ওই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন যাতে রাতের ঘুমটা যেন পর্যাপ্ত পরিমাণে হয়। ওকে, থ্যাংক ইউ ভাই। তাহলে হচ্ছে আজকে আমাদের সেশন এতটুকুই। ইনশাল্লাহ আমরা এই মাসে আর আশা করি আমি একটু বিজি থাকবো, আর অন্য নেক্সট সেশনটা হচ্ছে আগামী মাসে যে কোনো টপিকস নিয়ে ইনশাল্লাহ থাকবে। তাহলে এর মধ্যে ভালো থাকেন, সবাই সুস্থ। আমাদের 29 তারিখে একটা ওয়ার্কশপ আছে, সেটা হলো হচ্ছে এই গ্রাফোথেরাপির উপর যেগুলো দেখানো হয়েছে, একটা ওয়ার্কশপ 2 ঘন্টা। ওটা আমি ডিটেলস গ্রুপের মধ্যে শেয়ার করে দিব। ওটা পেইড ওয়ার্কশপ হবে, নট ফ্রি, একটা অর্গানাইজেশনের মাধ্যমে, আর সেটা খুব কম দামে রাখার চেষ্টা করা হবে। আপনারা জয়েন করতে পারেন। আর আপনাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে। কেউ গ্রাফোলজি শিখতে চাইলে আমাকে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে সকল ডিটেলস শেয়ার করে দেওয়া হবে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনিও সুস্থ থাকবেন মিরাজ ভাই, এবং এই জায়গা অব্যাহত রাখবেন। অবশ্যই।